আঙুর নিবেন, মিষ্টি আঙুর। রোকো রোকো রোকো। এসো। বাবা, তোমার আশীর্বাদে এই বাড়িটা আমি কিনতে পেরেছি। না, তুমি তালাটা খোলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে আশীর্বাদ করব, তবে এ বাড়ির গেট আমি খুলবো না। আমি খুলবো তো? নেমা, ব্যাগটা ধর, দাও, চাবিটা দাও। না, তুমিও খুলবে না, খুলবে আমার বড় বৌমা। বৌমাই তো গত 4 বছর ধরে তপনের পিছনে লেগে থেকে এই বাড়িটা কিনিয়েছে, নইলে হতো এই বাড়িটা? না বৌমা, তুমি গেটটা খোলো। না বাবা, মা থাকতে আমি খুলবো কেন? মাই খুলবেন। নিন মা। দয়া দেখাচ্ছ আমাকে? আমি কারো দর ধার ধারি না। দয়া দেখাতে হলে তোমার শ্বশুরকে দেখাও। কি করছো মা? চারিদিকে লোকজন দেখছে। দেখো, আমি কাউকে ভয় পাই না। শোনো মা, ঝগড়া করতে হলে বাড়ির ভেতরে গিয়ে ঝগড়া করো, এখন তালাটা খোলো। বলছি তো পারবো না। তোর বড় বৌদিকে দে, ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দেবে। কি অধিকার আছে আমার এই বাড়িতে? অধিকার কেউ কাউকে হাতে ধরে দেয় না, নিজের ব্যবহার দিয়ে আদায় করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ? মা, না বাবা, তুমি গেটটা খোলো। না, আমার কথা যদি দাম নিতে চাস তাহলে তালা খুলবে বড় বৌমাই। বৌদি, দেরি করো না, গেটটা খোলো তো। নাও। তপনকে তো পেটে ধরেনি, তাই পাড়া শুদ্ধ লোকের সামনে আমাকে এইভাবে অপমান হতে হলো। ভেতরে চলো, তোমার আর আমার জন্য একটা আলাদা ঘর আছে, সেখানে যত খুশি কাঁদবে, কেউ বাধা দিতে আসবে না। আগে মা ঢুকবে, তারপরে বাবা। এসো মা, এসো। ও তো যদি একটা নতুন বাড়ি, তাও বুঝতাম। তোদের বাড়ি তোরা ঢোক, আমি পরে যাবো। তুমি অন্তত হরির আগে ঢুকো, নইলে আশেপাশে বাড়ির লোকেরা যারা উকি ঝুঁকি মারছে তারা ভাবতে পারে তুমিও হরির মতো এ বাড়িতে কাজ করতে এসেছো। চলুন মা। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। যাও, তুমি যাও। চলো তো বৌদি, মায়ের যখন ইচ্ছা হয় ঢুকবে। খুব তো পার্বতী পার্বতী করছিস, পরে বুঝবি ঠেলা। মা, আপনি যাবেন না আমি এগোবো? থাম, যা পেছনে, যা যা পেছনে। আগে যাই আর পরেই যাই। পাশের বাড়ির গিন্নি বউরা যা ফটো তোলা তুলে নিয়েছে, ওরা ধরেই নিয়েছে এই বাড়িতে আমার থেকে আপনার দর এই একটু বেশি। কার কথা ধর, দুদিন বাদে টের পাবি। আমার পেছন পেছন আয়। রাস্তায় দাঁড়িয়ে মা এমন সিন ক্রিয়েট করলো। বাবারও কি উচিত হয়েছে মাকে চাবি না দিয়ে বৌদিকে দেওয়া? দাদা কষ্ট করে বাড়িটা কিনেছে বলেই না? কিনেছে তো একটা পুরনো চচ্চরে বাড়ি, তার জন্য বৌদিকে এইভাবে তেল দিতে হবে? এটা মোটেও তেল দেয়া নয়। তাছাড়া আবার কি, আমি একটা চাকরি পাই, মাকে এই বাড়ি থেকে নিয়ে যাব। থাকুক বাবা তার বড় ছেলে আর বড় বৌমাকে নিয়ে। তুই চাকরি পেয়ে আলাদা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে যাবি? হ্যাঁ, দেখিস। হ্যাঁ, দেখবো তো বটেই। হায়ার সেকেন্ডারিতে তো 3 বার ফেল করাও দেখেছি, এটাও দেখবো। নিন। আচ্ছা হরি, তুমি কতদূর পড়াশোনা করেছো? আগে 10 অবধি। ঠিক আছে, তুমি যাও। হায়ার সেকেন্ডারিতে 3 বার ফেল করা আর ক্লাস 10 অবধি পড়া প্রায় একই। ওই বিদ্যে নিয়ে হরি কি চাকরি করছে দেখছিস তো? পারবে অফিস বেয়ারা হয়ে এ রোড টেবিলে চা দিয়ে আসতে?
অফিস বেয়ারা হবো কেন? তুই কি আর ইচ্ছে করে হবি রে? তোর বিদ্যেই তোকে এর ওপর উঠতে দেবে না। ইয়ার কি নামের চা খা, ঠান্ডা হয়ে যাবে। হোক ঠান্ডা, আমি তো বলেছি আমি খাবো না। একটু খোলাখুলি বলো তো মা, তুমি কি শুধু এবারে চাই খাবে না নাকি অন্য খাবারও খাবে না? হ্যাঁ, তুমি যদি বলো এবারে আহার বর্জন করবে, তাহলে স্বামী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। চাটা খেয়ে নিয়ে আশেপাশে আমাকে একটা হোটেল খুঁজে বার করতে হবে, যেখানে গিয়ে তুমি দুবেলা খেয়ে আসবে। আমাকে ঠাট্টা না করে সেদিনটার জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বড় ছেলে নিজের বউ বাদে সকলকে হোটেলে খেতে পাঠাবে। বড়দা যদি হোটেলেই পাঠায়, পাড়ার হোটেলে পাঠাবে কেন? হ্যাঁ, আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব। সেই আশাতেই বসে থাকো। মা, বাজারে যাচ্ছি, বলো কি কি আনতে হবে। তুই বাজারে যাচ্ছিস কেন? স্বপন কিংবা রতনকে পাঠা। না, ওরা তো রোজই যায়। আজ নতুন বাড়িতে এসছে, আমি মাকে বাজার করে খাওয়াবো। বলো মা, কি মাছ খাবে? আমায় জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। বারে, তুমি থাকতে ও বলবে কেন? আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো, তখন তোকে কিছু বললি না? আমি না বললেও মিনতি তো তোমায় বলেছে। এই বাবাই। আরে বুঝি, তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো। তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তোমাকে তালা খুলতে দেবে কি? তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকানি শুরু করলে, মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না। বকে কে সাধে? তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। মানুষ বলে গণ্য করবো কি করে? মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে। তোমার চোখের উপর থেকে আঁচড়টা সরিয়ে একটু দেখাও দেখি, কপটা জল পড়েছে। মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না। ও না না, মা বলো না। মা কি খাবে, মাছ না মাংস? মা, ইলিশ মাছ পাবি ডিম ছাড়া? এ না পাওয়ার কি আছে? ইলিশ মাছের এখন যা দাম। হোক দাম, আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি জোড়া ইলিশ নিয়ে আসবো। হ্যাঁ গো, এই সর্ষে বাটা দিয়ে ভাপে সেদ্ধ খাবে না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে? বলো না। বুঝলি সন্ধ্যা, আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো। কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে রোদ উঠবে, এতদিন বিয়ে হয়েছে আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। হরিয়ে, এই হরিয়ে, হরিয়ে। আবার হরিকে কেন? কেন আমি হরিকে ডাকতে পারি না? হরিকে একটু দোকানে পাঠিয়েছি মা, আমায় বলুন কি করতে হবে। চাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে এনে দাও তো। ফোটানো চা খাবেন কেন মা? দিন, আমি নতুন করে চা করে দিচ্ছি। বাবা, আপনার জন্য একটু আনবো? আনবে, আনো। বাড়ির বউ তো নয়, যেন মা লক্ষ্মী। কি করলেন মোদি? আমাকে পেটিটা দিলেন? গাদায় অনেক কাটা, তুমি বেছে খেতে পারবে না। ব্যাস 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 ব্যাস। এই এই যা, আপনার তো ঝোলই রইল না। আমি তো ঝোল বেশি খাই না। হ্যাঁ, কয়েক বছর ধরে তো দেখে আসছি আপনাকে, যেটাই কম পড়ে সেটাই আপনি খান না। খাওয়ার সময় বেশি কথা বলো না তো, কাটা ফুটবে। বৌমা, তুমি এখনো খেতে বসলে না? বাড়ির সবার খাওয়া না হলে আমি খাই কি করে বলুন? আপনি বিশ্রাম করুন গে বাবা, আমি ঠিক খেয়ে নেব। বাবু কি ভাবলেন বলুন তো? আমি বাড়ির চাকর হয়ে আগে খেতে বসে গেছি। হরি, তোমায় কতদিন বলেছি না চাকর শব্দটা মুখে আনবে না? ওটা আমি একদম পছন্দ করি না। তুমি আমায় সাহায্য না করলে এত বড় সংসারের কাজ আমি একা সামলাতে পারতাম বলো?
কতটুকু সাহায্য আমাকে করতে দেন। সবই তো আপনি নিজের হাতে করেন বৌদি। এবার ঠিক কাটা ফুটবে। কাঁড়া ফুটেছে? দাও, বৌমাকে বলে দুটো ভাতের দলা নিয়ে আসি, না চিবিয়ে গিলে ফেলবে। হাতের তলা? হ্যাঁ, তোমার শাশুড়ি গলায় কাঁটা বিধিয়ে বসে আছে, ভাতের দলাটা গিলে ফেললে পরে কাঁটাটা চলে যাবে। ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা, আপনি যান, আমি পাউরুটি দলা পাকিয়ে নিয়ে যাচ্ছি। না না, ভাতে যে কাজ হবে পাউরুটিতে তা হবে না, তুই বরং প্লেটে এক হাতা ভাত দিয়ে দাও। ভাত মানে? ও বুঝেছি। ভুলটা আমারই হচ্ছে বাবা, মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি। ভুল তুমি করনি বৌমা, করেছে ওই ইলিশ মাছটা। আজ ইলিশ মাছ পেয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে, আমিও তো 2 হাতা বেশি ভাত খেয়ে ফেললাম। বাবা, হ্যাঁ, ভাত লাগবে না, কাঁটাটা বেরিয়ে গেছে। যান বাবা, আপনি ঘরে যান। ও আচ্ছা, চল চল চল। কি হলো হরি, তুমি খাও। এ মা, বোকা কোথাকার, ভাত নেই পাউরুটি তো আছে, একবেলা ভাত না খেলে কেউ মরে যায় না। বাবুকে ভাবলেন বলো তো? কি আবার ভাববেন, তুমি খাও তো। হরি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বসা হবে না। অনেক কষ্টে কাঁটাটা বের করলাম। তোমার গলা থেকে কাঁটাটা বেরিয়ে এসে আমার বুকটাতে বিঁধলো। বুকে বিঁধলো? তুমি তো শাশুড়ি, বৌমার মায়ের মতো, নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে, তোমার কি একবার দেখা উচিত নয় বৌমা কি খেলো না খেলো? কি হলো হরি? বোকা কোথাকার। এই বাড়িতে শুরুটা তোমার বেশ ভালোই হলো, বাড়িতে ঢোকার মুখে মার কাছে গালমন্দ খেলে, আর খাবার সময় পাউরুটি দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড, জানো তো? আমার খাওয়ার কথা তোমার কানেও গেছে? হ্যাঁ, তুমি যখন খাচ্ছিলে হরি এসে বলে গেছে, আর এও বলে গেছে ওকে যদি সবার শেষে খেতে না দাও ও কিন্তু খাবে না, আর তা সত্ত্বেও যদি জোর করো ও চাকরি ছেড়ে চলে যাবে। সত্যি, হরির মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা। হ্যাঁ, তুমি ভাগ্য করে হরির মতন কাজের লোক পেয়েছো, আর আমি ভাগ্য করে তোমার মতন বউ পেয়েছি। আমার দুঃখ শুধু একটাই, আমাদের কোনো সন্তান হলো না। হয়নি, ভালোই হয়েছে। নিজের সন্তান থাকলে হয়তো রতন, স্বপনার ছন্দাকে এত ভালোবাসতে পারতাম না। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, সুখে থাক। তুমি ভগবান, সর্বশক্তিমান তুমি ভগবান, তোমার মন্ত্র পূজার নেই কো জানা, গাই তোমারই গান। সর্বশক্তিমান তুমি ভগবান, তোমার মন্ত্র
কি লিখছিস বলতো তখন থেকে? চাকরির দরখাস্ত করছি। এতক্ষণ ধরে দরখাস্ত লিখছিস? একটা নয়, 6-7টা কোম্পানিতে দরখাস্ত করছি। নাও। সাতটা কোম্পানি মানে তো 7 × 50 মানে 350 টাকা। বর্দা থেকে হাতাবি? তা তো লাগবেই। পোস্টাল অর্ডার, খাম। কি হবে এই দরখাস্ত করে? দাদা হাতে এখন টাকা নেই। এত বড় বাড়িটা কিনতে ব্যাংক থেকে 1 গাদা টাকা ধার করেছে। ব্যাংক থেকে ধার করেছে না ছাই, তোদের যা বুঝিয়েছে তোরা তাই বুঝেছিস। ধার করেনি তো এতগুলো টাকা দাদা পেলো কোথা থেকে? ঘুষ নিয়েছে, ঘুষ। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার মাসে কত টাকা ঘুষ পায় জানিস? নমস্কার তরুণ বাবু। আরে আসুন আসুন আসুন। তুই গাইতে থাক। কি আছে ও প্যাকেটে? দেখাচ্ছি। নতুন বাড়িতে এলেন তাই এই শুভ দিনে ঘুষ দিতে এসছেন? না না, আপনি ঘুষ পাচ্ছেন কেন? এটা ঘুষ ছাড়া কি? এই কাপ প্লেট কি আপনার ফ্যাক্টরিতে তৈরি হয়? না মানে আমি ভেবেছিলাম। কি ভাবলেন? বাড়ি কিনতে গিয়ে আমার সব টাকা ফুরিয়ে গেছে, কাপ প্লেট কেনার টাকা নেই, আমরা বাড়ির সব এখন ভাড়ে চা খাচ্ছি। না না, দেখুন দেখি মিসেস চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি কি দেখবেন? যান, নিয়ে যান, যান। আপনার দয়ায় আমার ছোট্ট ব্যবসাটা যে এত বড় হয়েছে, খুশি হয়ে যদি কিছু। কথা বাড়াবেন না, ওগুলো তুলে নিন, যান। আপনি ওর কথা কিছু মনে করবেন না। না, ভুলটা আমারই। আপনার কিসের ব্যবসা? বল বিয়ারিং তৈরির কারখানা। আপনার কোম্পানিতে কোনো চাকরি খালি আছে? হ্যাঁ, আজই কাগজে গোডাউন কিপার একটা বিজ্ঞাপন দিয়েছি। কেন বলুন তো? আমার মেজো ঠাকুরপো, ওর পরের ভাই, হায়ার সেকেন্ডারি পাশ করতে পারেনি, বহুদিন ধরে বসে আছে। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি আপনার ঠাকুরপোকে আমার কাছে পাঠিয়ে দেবেন। না, আমি পাঠাবো না। দেখলাম কাগজ থেকে কয়েকটা জায়গায় দরখাস্ত পাঠাচ্ছে, নিশ্চয়ই আপনার কারখানাতেও দরখাস্ত পাঠাবে। আপনার ঠাকুরপোর নাম কি? স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি? তপন চ্যাটার্জির ভাই স্বপন চ্যাটার্জি। ঠিক আছে। আমায় কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। বলুন, কি কথা? ঠাকুরপো যেন কোনোদিন জানতে না পারে আমার অনুরোধে আপনি ওকে চাকরিটা দিয়েছেন। ঠিক আছে, তাই হবে। ওর দরখাস্ত জমা পড়লেই আমি চিঠি দিয়ে ওকে ডেকে পাঠাবো। কার চিঠি? স্যার, একটি ছেলে বহুদিন ধরে ঘোরাঘুরি করছে আপনাকে চিঠিটা দেবে বলে। ও যখনই আসে আপনি ব্যস্ত থাকেন বলে এতদিন ওকে ফিরিয়ে দিয়েছি। আজ আপনি একটু ফাঁকা আছেন তাই। দেখি চিঠিটা। প্রিয় তপন, আশা করি তুমি ভালোই আছো। হাসপাতালে শুয়ে তোমাকে চিঠিটা লিখছি। আমার একমাত্র ছেলে অতনুর জন্য আমি কিছুই করতে পারিনি। স্কুল মাস্টারের আর কতই বা রোজগার বলো? ও নিজের চেষ্টায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে। তুমি যদি ওকে একটু সাহায্য করো, ও দাঁড়িয়ে যাবে। আমি তাহলে শান্তিতে মরতে পারি। আশীর্বাদ যেন। ইতি তোমার মাস্টারমশাই। ওকে কি তাহলে পাঠিয়ে দিন। ওকে। দাদা, আসবো? আসুন আসুন আসুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট,
আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আরে বসো বসো বসো। বলো মাসুম কেমন আছেন? বাবা তো মারা গেছেন। মারা গেছে? কবে? তা প্রায় মাস 4 হবে। মাস 4? এই চিঠিটা তবে? এটা বাবা মারা যাবার 2 মাস আগে লিখেছিলেন। আমি 6 মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি, কিন্তু আপনি ব্যস্ত থাকায় দেখা করতে পারিনি। বাবা হাসপাতালে বিছনায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র, আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা মানে আমার 2টো লেদ মেশিন আছে। লেদ মেশিন? দেখো তো এটা করতে পারবে কিনা। হ্যাঁ দাদা, পারবো। তুমি এটা নিয়ে যাও, তোমার কারখানার নাম ঠিকানা আমায় দিয়ে যাও। আমি 7 দিনের মধ্যে বাই পোস্ট তোমাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রানা, ও আসছে। ছোট্ট, আপনার চিঠি। আমার চিঠি কে দিল? ওই যে রান্নাটা। কি হলো? না পড়ে চিঠিটা ফেলে দিলে কেন? পথ ছাড়ুন। আগে আমার কথার জবাব দাও, চিঠিটা ফেলে দিলে কেন? আপনার চিঠি পড়ার ইচ্ছে আমার নেই। শোনো খুকি, আমাদের পাড়ায় এসছো, আমাদের ইচ্ছা মতন চলতে হবে। আর যদি আপনাদের ইচ্ছা মতন না চলে তাহলে? আপনি কে? যার ইচ্ছা মতন ও চলে, আর ভবিষ্যতেও চলবে। চলো। ওই ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, একে দেখাতে হবে না, না না সব ঠিক হচ্ছে না, ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভাগ্যে সময় মতন পৌঁছে গেছিলাম। আমার মনে হয় এবার থেকে রোজ কলেজে যাবার সময় ওরা আমায় জ্বালাতন করবে। চলো, সামনে এসটিডি বুথ থেকে বাবাকে একটা ফোন করে দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবা, আমি অভি বলছি। দেখো না, ছন্দা কলেজ যাওয়ার সময় ওদের পাড়ার 4-5টা ছেলে। ছন্দা? ছন্দা আবার কে? বারে, তোমাকে বললাম তো, আমার বন্ধু, আমার সাথে কলেজে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আর সন্ধ্যেবেলায় তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ বাবা, যার জন্য ফোন করছি, তুমি একটু রিজেন্ট পার্ক থানায় ফোন করে হ্যাঁ একটু ওসিকে বলে দাও। আজ তোমাদের লকআপে না ঢুকিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ছন্দার পেছনে লাগলে আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো জানো না, ছন্দা ডাকসাইটে এমএলএ প্রকাশ নন্দীর ভাবী পুত্রবধূ। ওরা দুজনে কিন্তু একই কলেজে পড়ে এবং ওদের ভাব ভালোবাসা অনেকদিন ধরে চলছে। ঝাল মিষ্টি তোমার দৃষ্টি আমায় যে পাগল করে। দুষ্টু মনটা খোঁজে কারণটা এভাবে এমন করে। ও টক ঝাল মিষ্টি তোমার দৃষ্টি আমায় যে পাগল করে। দুষ্টু মনটা খোঁজে কারণটা এভাবে এমন করে। ও
ভালোবাসার সেই কথাটা কবে যে বলবে আমায়? একটু না হয় ধৈর্য ধরো, এখনই যায়নি সময়। কাছে যাবার সময়টা কবে যে হবে আমার? হাতটা বাড়াও না, দেখো আমি কাছে তোমার। মন যেন সয় না আর মনে রয় না, মন যেন সয় না আর মনে রয় না, কত কি বায়না ধরে। দুষ্টু মনটা খোঁজে কারণটা, এভাবে এমন করে ও। আরে টক ঝাল মিষ্টি তোমার দৃষ্টি আমায় যে পাগল করে। দুষ্টু মনটা খোঁজে কারণটা, এভাবে এমন করে ও। প্রেমের গলি আর কত দূর, দাও না বলে আমাকে। একটু খোঁজো এইখানেতে পাবে সারা এক ডাকে। এমন করে আর কতদিন থাকবো বসে বলো না। চোখ যেতে চায় যেখানে, যাই চলো যাই চলো না। মন যে মানে না কিছু জানে না, মন যে মানে না কিছু জানে না, খেয়ালি পথ ধরে। দুষ্টু মনটা খোঁজে কারণটা, এভাবে এমন করে ও। আরে 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 টক ঝাল মিষ্টি তোমার দৃষ্টি আমায় যে পাগল করে। দুষ্টু মনটা খোঁজে কারণটা, এভাবে এমন করে ও। মার্টিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার, তার মানে তোমার দাদার রোজগার তো ভালোই। তা মাসে 1,00,000-1.5 লাখ টাকা উপরি রোজগার তো আছেই। উপরি রোজগার মানে? মানেটা তোমার জানার দরকার নেই, যা জানার দরকার ছিল আমি জেনে গেছি। আই এম হ্যাপি। তা তোমার দাদা বাড়ি করেছেন না করবেন? কদিন আগে দাদা একটা বাড়ি কিনেছেন। খুব ভালো কথা। যা এবার ওকে তোর মার কাছে নিয়ে যা। দেখো, অভির বাবা আজ এমএলএ আছেন, 5 বছর পরে নাও থাকতে পারেন। ওনাকে দিয়ে ফোন করিয়ে পাড়ার ছেলেদের পুলিশে ধরিয়ে দিয়ে তোমরা কিন্তু ঠিক করোনি। কিন্তু ওরা ওভাবে রাস্তা আটকে। আরে বাবা, পাড়ার ছেলেরা ওরকম একটু আধটু করেই থাকে, 2 দিন বাদে সব ঠিক হয়ে যেত। আর তাছাড়া রাত বিরেতে কোনো বিপদ আপদ হলে তুমি অভিকে নাও পেতে পারো, তখন কিন্তু ওই পাড়ার ছেলেরাই ছুটে আসবে। তাহলে আমি এখন কি করব বলো? তোমায় কিচ্ছু করতে হবে না। কাল তুমি যখন কলেজে যাবে, আমি তোমার সঙ্গে চায়ের দোকান পর্যন্ত যাব। সত্যি বলছি বৌদি, আমরা সবাই ভদ্রঘরের ছেলে। মেয়েদের পেছনে লাগা আমাদের স্বভাব নয়। কালকে রানা যে চিঠিটা দিয়েছিল পড়ে দেখুন। মোদের পাড়ায় নতুন এলে, খুশি হব বন্ধু হলে। নামটি তোমার নেই জানা, আমার নামটি হলো রানা। বাহ, সুন্দর ছড়া লিখেছ তো। দেখো, আমার নাম ছন্দা, ছন্দা চ্যাটার্জি। রানা চক্রবর্তী। আমি রজত বসু। আমার নাম বাবলু সেন। আমি তাপস রায়। আমরা সবাই গ্রাজুয়েট, চাকরি পাচ্ছি না, তাই এই চায়ের দোকানে বসে সময় কাটাই। চাকরি পাচ্ছ না যখন ব্যবসা করলে পারো তো। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন বৌদি। আর কি ব্যবসাই বা করবো? তোমরা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করতে পারো। আমাদের মতন বেকারদের কি অর্ডার দেবে বলুন? রোববার সকালে আমাদের বাড়িতে এসো, ওর বর্দার সাথে আলাপ করিয়ে দেব। আরে বসে 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 বসে। আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি। তোমরা
ব্যবসা করতে চাওয়ার শুনে খুব খুশি হয়েছে। প্রথমে কি করতে হবে তাই বলছে। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনোয়ার রোড তার সঙ্গে দেখা করবে। এটাই তো, চল চল। মা, 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 মা। আরে আরে কি রে, কি হয়েছে? কি আমার ছাড় ছাড়, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। বাবা কি হলো? কি মা, 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি? আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবেই আসবে। তুমি কি করে জানতে? না জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো, হরিকে একটু মিষ্টি আনো না। সবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। মানে? আগে চাকরিটা হোক। এখনো চাকরি হয়নি? না, এরকম চিঠি ওর মতো কমপক্ষে 100 জন ছেলের কাছে গেছে, আর 100 জনের মধ্যে একজনকে বেছে নেবে। তবে ও আমাকে অমন করে কোলে তুলে নাচলো কেন? ইন্টারভিউ দিতে যাবে তো, তাই একটু প্র্যাকটিস করে নিল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? চাকরিটা হচ্ছে গোডাউন কিপারের, মানে ওজন করে গোডাউনে মাল ঢোকাবে, আবার ওজন করে বার করবে। তোমাকে কোলে তুলে ও দেখে নিল কতটা ওজন ও তুলতে পারবে। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তো অনেকে চেনাশোনা আছে, দাদা কিছু করতে পারে না? আমি কি করব? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম, সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল, তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল, তুমি হায়ার সেকেন্ডারি পাশ করোনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। এত রাগ করছো কেন? কি হয়েছে বলবে তো? তখন কি এত করে বললাম তোর একটা ফোনে স্বপনের চাকরিটা হয়ে যাবে, তুই একটা ফোন করে দে বাবা। মুখের উপর স্পষ্ট বললে আমি পারবো না। মা, বড় বৌদিকে কি রাত্রে গোটা কয়েক রুটি কম করতে বলবো? কেন? রুটি কম করবে কেন? না, এত বছর ধরে দেখে আসছি তো, রাগ হলেই আপনি একবেলা খান না, সকালে রাগ হলে দুপুরে খান না,
সন্ধ্যেতে রাগ হলে রাত্রে খান না। তা আপনি একা খাবেন না নাকি মেজদাও খাবে না? আমরা না খেলে তো তোর বড় বৌদি খুশি হবে, স্বামীর টাকা বাঁচবে। এ খুশি হবে জানি না, তবে আমি একটু খুশি হব। মানে আমাকেই তো রুটি বেলতে হয়, তো আপনারা মা বেটাতে না খেলে আমাকে গোটা কয়েক রুটি কম বেলতে হবে। দেখো দেখো, লাই দিয়ে দিয়ে বাড়ির চাকরকে কোথায় তুলেছো দেখো। ও আজকে আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে। বারে, আমি আবার খোঁটা দিলাম কখন? মা ছেলে ঝগড়া হয়েছে। ছেলে? কার ছেলে? ওরকম স্বার্থপর ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিক বলেছ, কৈকেয়ীর পেটে রাম জন্মায় না, রাম জন্মায় কৌশল্যার পেটে। রাম? থেকো তোমার রাম সীতাকে নিয়ে। স্বপ্নে চাকরিটা হয়ে যাক, আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব। যেতে হয় তুমি মেজদাকে নিয়ে যেও, আমি আর ছন্দা বর্দার কাছেই থাকবো। হ্যাঁ, তা যাবে কেন? তোরা তো রাম ভক্ত হনুমান, রামের কাছে তো থাকবেই। আমার কপালটা দেখো, প্রথম বউয়ের পেটে জন্মালো রাম, আর দ্বিতীয় বউ অর্থাৎ তোমার পেটে জন্মালো হনুমান। তাও একটি নয়, তিনটি। মা কালী চাকরিটা পাইয়ে দেখ, এর শোধ আমি তুলবো। এখন অন্য কিছু না তুলে দুপুরবেলা যেরকম মাকে তুললি ওই রকম ভারী ভারী কিছু জিনিস তোলা প্র্যাকটিস কর। মাঝখানে তো একটা দিন। মেজদা যখন মাকে তুলতে পেরেছে, আর মাকে তোলা মানে তো 80 কেজি ওজনের বস্তা তোলা, চাকরিটা মেজদার হবেই। বল বল, আমার কাছে সব তোলা রইল, একবার সুযোগ পাই। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা থেকেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই। তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সবকিছু, তুমি সেই তপনবাবুর ভাই। তাই তোমাকে সামান্য গোডাউন কিপারে চাকরি দিয়ে আমি তপনবাবুকে ছোট করতে পারি না। এই কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যক্তিগত সহকারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে থাক থাক থাক, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার ভালো পোশাক আছে? মানে ভালো প্যান্ট শার্ট টাই আছে? না মানে একটু অ্যাকাউন্টেন্ট বাবুকে পাঠিয়ে দাও। শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়েকজোড়া ভালো প্যান্ট শার্ট টাই কিনে নাও, কেমন? ঠিক আছে। এতে আমার বাড়ির ঠিকানা আছে। তুমি নতুন প্যান্ট শার্ট টাই পরে সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আসবে, আমি দেখবো তোমার কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে, তাই না মা? দারুণ দেখাচ্ছি। যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দে না বাবা, তখন মুখের উপর পড়ে দিল না পারবো না। তখন তো তুমিও বৌমা চুপ করেছিলে, একটা কথাও বলনি। ভালোই হয়েছে মা দাদা ফোন করেনি, আমি আমার নিজের ক্ষমতা দিয়ে চাকরিটা পেয়েছি। সে চাকরি একেবারে ও কথাটা উচ্চারণ করতে চেও না, যে কটা দাঁত অবশিষ্ট আছে ভেঙে যাবে। আমার দাঁত ভাঙবে না, ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বউয়ের ডাঁট। ওরা ভেবেছিল আমার স্বপন ওদের কোনোদিনই চাকরি পাবে না। সব ব্যাপারে তুমি বড়দা বড় বৌদিকে টেনে আনো কেন বলো তো? ওদের নামে কিছু বললে তোর গায়ে বা ফসকা পড়ে কেন? ফসকা পড়ে তার কারণ ও চামড়াটা মানুষের, তাই একটু তাপ লাগলে পরেই ফসকা পড়ে। তোমার মতো গন্ডারের চামড়া তো নয় যে। বাবা, আপনি চুপ করুন। আর কতকাল চুপ করে থাকবো বলতে পারো বৌমা? তপনের মা মারা যাওয়ার পর যেদিন তোমার শাশুড়িকে বিয়ে করে আমি ঘরে এনেছিলাম, সেদিন থেকেই ও তপনকে সহ্য করতে পারে না। আমি শুধু অশান্তির ভয়ে চুপ করেছিলাম। আচ্ছা, ও না হয় তপনের মা নয়, কিন্তু আমি তো তার বাবা। আমাকে কি জীবনের শেষ দিন পর্যন্ত আমার বড় ছেলের নিন্দে শুনে যেতে হবে?
ছেলে অন্যায় করলে শুনতে হবে? কি অন্যায় করেছো? ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছো। কে অন্যায় করেছে, তুমি না ও? নিজের মেজো ছেলে আর ছোট ছেলেকে ভালো স্কুলে ভর্তি করে ভালো ভালো টিফিন দিয়ে স্কুলের বাসে করে স্কুলে পাঠিয়েছো, আর তপনকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার স্কুলে এনে ভর্তি করে দিয়েছো। কে অন্যায় করেছিল, তুমি না ও? তবু কি ঠেকাতে পেরেছো তপনকে? পারোনি, কারণ আম গাছে আমই ফলে আর নিম গাছে নিম। ভালো স্কুলে ভর্তি করে দিয়েও তোমার দুই ছেলে বছরের পর বছর ফেল করেছে, আর তপন কোন পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, আমি যে চাকরি পেয়েছি তাতে তুমি খুশি হওনি? খুশি হতে পারলে নিশ্চয়ই খুশি হতাম, কিন্তু খুশি হতে পারছি কই? তুই বেকার থাকা অবস্থাতে তোর মা যখন তখন তপন আর বড় বৌমার পিছনে লাগতো, আর এখন তো বলো বলো, থামলে কেন? তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। ও তো এখন কথায় কথায় তো দাদা বৌদির উপরে কোপ বসাবে। কোপ বসাবই তো। আমি অনেক অপমান সহ্য করেছি, আর সহ্য করবো না। এই বাড়িতে ঢোকার সময় আমাকে দরজার তালা কিছুতেই খুলতে দিল না, নিজের বউকে দিয়ে খোলালো। আমি কি সেদিনকার সেই অপমান এত সহজে ভুলে যাবো ভেবেছ? আমি কিন্তু আপনাকে বলেছিলাম মা তালা খুলতে। থামা, তোমার দয়া আমি নেব কেন? মা তালা খুলতে পারেনি বলে মুখ খুলেছে। তুমি মায়ের সঙ্গে পারবে না বড় বৌদি, চলো। তোরা বাপ বেটিতে মিলে যতই বড়দা আর বড় বৌদিকে আড়াল করিস, স্বপন এখন চাকরি পেয়েছে। ওর বিয়ে দিয়ে এমন একটা বউ নিয়ে আসবো। আপনি কি স্বপন বাবু? হ্যাঁ। বাবা একটা জরুরি ফোন পেয়ে হঠাৎ মাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। আমাকে বলে গিয়েছেন যে আপনি এলে বসাতে। আসুন। আসুন, বসুন। বলুন কি খাবেন, হুইস্কি না রাম? না মানে আমি তো সব কি আপনি ড্রিঙ্ক করেন না? করি না, মানে এই বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যে। আমাকে বন্ধু ভাবতে আপনার অসুবিধা হচ্ছে? না মানে খালি মানে মানে করছেন কেন বলুন তো? আমার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বলুন, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। এবার বলুন, রাম না হুইস্কি? যেটা আপনার পছন্দ। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আমার পছন্দ মতোই চলবেন? আমার মা বাবা হুইস্কি খান, ওরা এসে আমাদের সঙ্গে জয়েন করবেন। তাহলে হুইস্কি নি, কি বলেন? ঠিক আছে। আপনার বাবা মা কখন ফিরবেন? কখন ফিরবে তা তো কিছু বলে যায়নি। স্বপন যদি মন দিয়ে চাকরি করে বেশ উন্নতি করবে। কোম্পানির মালিক ভবত লোকটা খুব ভালো। ও সেদিনকে যা মজা হয়েছিল না, তারপর কি আর বলবো আপনাকে। কতক্ষণ? আরে ঠিক আছে, বসো বসো বসো। হ্যাঁ, আলাপ করে দিই। রমা আমার স্ত্রী, আর এ হলো স্বপন। আরে ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক, হয়েছে হয়েছে। অনুকে কেমন লাগলো? ভালো। শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। খুব ভালো।
আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে আসি, তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও। খুব ভালোটা কি মন থেকে বললেন নাকি মা বাবাকে খুশি করতে বললেন? না না, তোমাকে মানে আপনাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাকে মানে আপনাকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু হাসছে। তুমি ঠিকই বলেছ, ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবেই তোকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে চাকরি দিয়েছি, যাতে রোজ সন্ধ্যাবেলা ওকে বাড়িতে ডেকে পাঠানো যাবে। ছেলেটার স্বভাব চরিত্র ভালো তো? ও তপনবাবুর ভাই, একই বাপের রক্ত বইছে শরীরে, তাই না? তপনবাবুর 50% গুণও যদি পায় তাহলেই জীবনে দাঁড়িয়ে যাবে। তুমি একটু স্থির হয়ে বসো না, ঠাকুরপো ঠিক চলে আসবে। ওই বোধহয় ঠাকুরপো এসে গেল। 11:30 বাজে, এত রাত অব্দি কি করছিল? তুমি আবার ওকে কিছু বলতে চাও না। স্বপন, তুই মদ খেয়েছিস? স্যার বললো তাই। স্যার বললো তাই মদ খেতে হবে? স্যার যখন এ বাড়িতে এসেছিলেন তখন তুমি অপমান করেছিলে। আমি তো ওরকম একজন সম্মানীয় লোককে অসম্মান করতে পারি না। সোজা নিজের ঘরে চলে যা। বা আমার সঙ্গে দেখা করবো না? কাল সকালে দেখা করবি। এখন চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়, যা। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট বৌদি। তুমি কিন্তু ভবতোষ বাবুকে কিছু বলতে চেও না। তোমার গুণধর ছেলেরা আজ 12টার সময় মদ গিলে বাড়িতে ফিরল, তোমার কিছু বলবার নেই? শুনলে তো বলে গেল ওর কোম্পানির মালিক আর তার বউ মেয়ের সঙ্গে বসে মদ খেয়েছে। চাকরিতে উন্নতি করতে হলে ওরকম একটু আধটু খেতে হয়। তপন তো একজন সাধারণ কেরানি থেকে অত বড় কোম্পানির পারচেজ অফিসার হয়েছে। ওকে কোনোদিন মদ খেয়ে বাড়িতে ঢুকতে দেখেছো? ও বাড়ি ফেরার পর আমি তার কোনোদিন ওর মুখে গন্ধ শুকতে যায়নি। কে মদ খেয়েছে জানতে হলে মুখে গন্ধ শুকতে হয় না মা, চালচলন দেখলেই বোঝা যায়। থাম, বর্তা নামে কিছু বলতে গেলে অমনি খ্যাঁ খ্যাঁ করে ওঠে। আজ মদ খেয়ে তোমার মেজ ছেলের পা টলছে। এমন একটা দিন আসবে যেদিন ওর ধাক্কা খেয়ে তোমার মাথাটি টুলবে, আর সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকো। তোমরাও সেদিনের জন্য অপেক্ষা করো, যেদিন স্বপন তোমাদের সব্বাইয়ের মুখে ছোঁয়া ঘষে দেবে। কে কার মুখে ঝামা ঘষে দেখা যাবে। এখন ঘুমাও তো। পরে ঘুমোবি। শোন না, স্যার বলেছে আমি যদি ভালো করে কাজ করতে পারি তাহলে অনুরাধের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে আমাকে কোম্পানির মালিক করে দেবে। তখন তোকে একটা চাকরি দিয়ে দেবো। বিয়ে তো করবি, সাহেবের মেয়ে সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়েছিস? ও খোঁজ খবর পাবে কোত্থেকে? তবুও আমার মনে হয় ওকে আগে থাকতে সব জানিয়ে দেওয়াই ভালো। কখন জানাতে হবে সেটা আমি ঠিক করব, আগে ওরা ভালো করে মিশুক তো।
আমাদের কোম্পানি প্রায় সবাই ব্যাপারটা জানে। ওরা যদি কেউ বলে দেয় তখন দেখা যাবে। দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। স্বপনকে অর্ডার আনতে ও দাদার কাছে পাঠিয়েছিলে? তারাও আগে ভালো করে ট্রেনিংটা দিয়ে নিই, তারপর পাঠাবো। ঠিক যে কোয়ালিটি দিচ্ছ সেটা মেনটেন করে যাও, তোমার অর্ডারের কোনোদিন অভাব হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। উফ, যা গরম পড়েছে না। এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো তো। ইনি ঘরে ঢুকলেন কি করে? আমি স্যার ওনাকে বলেছিলাম স্লিপ লিখে দিতে, উনি কোনো কথা শুনলেন না, সোজা ঘরে ঢুকে গেলেন। ঠিক আছে, তুমি যাও। কি হলো, জল দিতে বললে না? এটা আমাদের বাড়ি নয়, এটা অফিস। এখানে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তুই বাড়ি গিয়ে বস, আমি ঠিক সময় ডেকে পাঠাবো। যা। আমি বাইরে গিয়ে বসবো? হ্যাঁ, বাইরে আরো দুজন অপেক্ষা করছে, তাদের সঙ্গে কাজটা সেরে নে, তারপর তোকে ডেকে পাঠাবো। আর জলটা ওখানে চেয়ে নিবি। যা। আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? কোনো ঠিক নেই, 1 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টা হতে পারে। কি হলো, বাইরে যা। তপন তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হ্যাঁ, রতনে বসে একটা ছেলে বসেছিল তার সামনে। শুনলে? তোমার বড় ছেলের কাণ্ডটা শুনলে? বড় বাবা, বড় বাবা। বড় বৌমাকে আবার এর মধ্যে টানছো কেন? ওকে জানিয়ে দেব ওর স্বামী যা করছে তা ভালো করছে না। আমায় ডাকছেন মা? তপনকে বলে দিও এত হিংসে ভালো নয়। দাদা হয়ে ছোট ভাইয়ের জন্য কিছু তো করলেই না। স্বপন আজকে নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায় আজ একটা ভালো চাকরি জোগাড় করেছে, সেটাও সহ্য হচ্ছে না। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু বলছো না যে? কি হয়েছে তাই তো আমি জানি না। দাঁড়িয়ে রইলি কেন, বল। দাদা তোকে কিভাবে অসম্মান করেছে? সম্মান না অসম্মান জানি না, আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক করেছিস? হ্যাঁ। আমি তো শুনেছি যে ছেলেটা তোমার চেম্বারে বসেছিল সে নাকি প্রায় আসে তোমার কাছে। ঘন্টা খানেক ধরে তুমি ওর সঙ্গে গল্প করো, তখন কাউকেই তুমি তোমার চেম্বারে ঢুকতে দাও না। তাতে কি হয়েছে? কিছু না হলেও তো বাড়িটা হয়েছে। ওর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েই তো বাড়িটা কিনেছো। তোর কোম্পানির মালিক ভবতোষ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন। ঠাকুরপো কি তাহলে কাল যাবে একবার তোমার চেম্বারে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দাদা আসবো? আরে এসো এসো এসো। বসো। এক কোটি টাকার অর্ডারটা নিয়েছো তো? হ্যাঁ দাদা, নিয়েছি। আপনি আমার জন্য যা করলেন সারা জীবন মনে রাখবো আপনাকে। আমি কিচ্ছু করিনি, তুমি অনেস্টলি খেলেছ, এটা তার পুরস্কার। এটা আপনার জন্য এনেছি দাদা। ডায়েরি নাকি? বছরের মধ্যখানে কি কেউ ডায়েরি দেয় নাকি? তাহলে এটা কি? এখন এটা অ্যাটাচিতে রেখে দিন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। বাড়িতে গিয়ে দেখবো? আরে বলবে তো এতে কি আছে। দাঁড়ান। দরজা বন্ধ করলে কেন? কি আছে এটাতে? দেখাচ্ছি।
আপনার জন্যই আমার সবকিছু, তাই আমার এই ছোট্ট উপহার। উপহার? তোমরা এত বড় আসপর্দা, তুমি আমার টাকা ঘুষ দিতে এসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। I say get out from my chamber. Get out. আপনি বিশ্বাস করুন দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি মাস্টারমশাইয়ের ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাবার জন্য নয়। দাদা কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। তাড়াতাড়ি করো, নাও। আজ পর্যন্ত যে কোম্পানিতে গেছি সবাই টাকা ঘুষ নিয়েছে, একমাত্র আপনি কোনো ঘুষ না নিয়ে আমায় অর্ডার দিয়েছেন। আজ এই 1 কোটি টাকার অর্ডারটা পাবো জেনে এই টাকাগুলো নিয়ে এসলাম আমি। আমাকে ঘুষ দেওয়ার জন্য? তিরুপতির মন্দিরে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, ওটা কি তিরুপতি বাবাকে ঘুষ দেওয়া বলে? বলুন দাদা, বলুন। ওটা ওরা প্রণামী হিসেবে দেয়, দেবতার পায়ে ভক্তের প্রণামী। কথায় কথায় আপনি একদিন বলেছিলেন যে বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে চড়া সুদে অনেক টাকা ধার নিয়ে ফেলেছেন। ছোট ভাই হিসেবে আমি আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম দাদা। আমি ভাবতে পারিনি আপনার পাশে থাকতে থাকতে একটা ছোট ভুলের জন্য আমাকে এত দূরে সরে যেতে হবে। আপনাকে খুশি করতে গিয়ে বোকার মতো আপনাকে আঘাত দিয়ে ফেললাম দাদা। আমি অর্ডারটা রেখে গেলাম, আর জীবনে কোনোদিন আমি আপনাকে আমার মুখ দেখাবো না। কিন্তু দাদা, দাদা দয়া করে আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না দাদা, আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। আরে তুই আমার ছোট ভাইয়ের মতো, আমার যদি কিছু দরকার পড়ে আমি নিজের থেকে তোর কাছে যাও, বলবো হ্যাঁ রে এই উপকারটা আমার করতে পারবি? আমি জানি দাদা, আজকের পর আর ইচ্ছে থাকলেও আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন না। যে অপরাধ আমি করে ফেলেছি, আমি চলি দাদা। আরে অর্ডারটা নিয়ে যা। ওটা থাক দাদা, জানবো তোমাকে আঘাত দেওয়ার শাস্তি হিসেবে ওটা আমার হাত ছাড়া হলো। আরে শাস্তি তো তোর পাওয়া হয়েই গেছে, তোর চোখের জলে তোর সব অপরাধ ধুয়ে মুছে গেছে। অর্ডারটা নিয়ে যা, আয় আয় আয়। দেখিস এই কথাটা আবার কাউকে বলতে যাস না। হ্যাঁ, বলতে তো হবেই। মেয়ের বিয়ে দিতে গেলে শুধু পাত্রের সঙ্গে কথা বলতে চলবে না, পাত্রের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমাদের কিচ্ছু বলতে হবে না, যা বলবার স্বপনই বলবে। সবকিছুর একটা আদব কায়দা আছে। আমরা মেয়ের বাবা মা, আমাদের আগে গিয়ে বলতে হবে। আসবো স্যার? আরে এসো এসো এসো, বসো। আর কতদিন ওকে স্যার স্যার করবে? অনুর মতন যাতে বাবা বলতে পারো তার ব্যবস্থা করো। মা বাবাকে বলেছি আমি অনুর কথা, ওদের কোনো আপত্তি নেই। শোনো,
তোমার বাবা মাকে আরেকটা কথা জানাতে হবে। ওটা এখন না জানিয়ে বিয়ের পরে না হয় জানাবে। না, ওটা আগেই জানাতে হবে এবং জানতে হবে ওতে ওর বাবা মার মত আছে কিনা। ডিভোর্সি? হ্যাঁ, 5 বছর আগে অনুর একটা বিয়ে হয়েছিল, 3 মাস পরে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সোনার আংটি আবার বেকা হয় নাকি? তুই ওর বাবা মাকে বলে দিস, আমাদের কোনো আপত্তি নেই। পাকা কথা দেবার আগে একবার তপন আর বড় বৌমাকে ডেকে জিজ্ঞাসা করো না ওদের কি মতামত। ছন্দার বিয়ের আগে স্বপনের বিয়ে দেওয়াটা ঠিক উচিত হবে কিনা? আমাদের ছেলে মেয়ে, আমরা যেমন খুশি বিয়ে দেব, তার জন্য আবার পাড়া শুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? যার বাড়িতে আছো, যার পয়সায় খাচ্ছ, সেই তপন আজ পাড়ার লোক হয়ে গেল। তাছাড়া আবার কি? কোনো ব্যাপারই যখন ওই ছোট ভাইকে সাহায্য করেনি, তখন পাড়ার লোক ছাড়া আর কি? তাছাড়া ভবতোষ বাবু তার মেয়েকে বিয়ে করলে স্বপনকে নিশ্চয়ই একটা ফ্ল্যাট দেবে, তাই না রে? তেমন কোনো কথা হয়নি, তবে আরে দিবি দিবি, ও ডিভোর্সে মেয়েকে তুই বিয়ে করছিস বললে কার উনি না করবেন? বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। মেয়ের বিয়ে না দিয়ে যদি ছেলের বিয়ে দিতে চাও তাও। ছন্দা তো খুব বড্ডা বড্ডা করে, তা বড্ডাই না হয় বিয়ে দেবে। স্বপন, তুই কালকে বিয়ের কার্ডটা ছাপতে দিবি। বিয়েটা শুধু ওদের ব্যাপার নয়, ওর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মেয়ের জীবন। একবারও অত বড় একটা ধাক্কা খেয়েছে, আবার যদি ধাক্কা খায় সামলাতে পারবে ও? ধাক্কা খাবে কেন? স্বপন কিন্তু বলেই দিয়েছে সবকিছু। সব বলেছি কোথায়? আসল কথাটি তো বলা হয়নি। ওটা বলার কি দরকার? বিয়ের পর সুযোগ বুঝে স্বপনকে সব বুঝিয়ে বললেই হবে। না, বিয়ের পরে নয়, যা বলার বিয়ের আগেই বলতে হবে। তাতে বিয়ে হয় হবে, না হয় হবে না। আরে বাবা, ওর ডিভোর্সি জেনেও যখন ওর মা বিয়েতে রাজি হয়েছেন, তখন ওর একটা 5 বছরের ছেলে আছে জানলেও ওর মা ঠিক রাজি হবেন। অসম্ভব! বাচ্চা কোলে নিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে, লোকে বলবে কি? এখন লোকের কথা ভাবছো কেন? ডিভোর্সে শুনে তো বলেছিলে আমাদের ছেলের বিয়ে আমরা যেমন খুশি দেব, পাড়াশুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? বলেছিলাম, কিন্তু তাই বলে পাকা সোনার আংটিতে যখন আপত্তি করনি, তখন তো বোড়ানো সোনার আংটিতে আপত্তি করছো কেন? যা স্বপন, তোর শ্বশুর মশাকে গিয়ে বলে আয় বিয়েতে যৌতুক হিসেবে ফ্ল্যাট আর গাড়ি পেলে পরে তোর মা রাজি। না না, লজ্জা আমি আত্মস্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা মা? একটা অসহায় মেয়েকে আপনি নতুন করে বাঁচবার সুযোগ করে দিচ্ছেন, এতে লজ্জা কেন হবে মা? লোকে তো বরং আপনাকে বাহবা দেবে। কিন্তু তাই বলে আপনি বিচার করে বলুন তো বাবা, মেয়েটার দোষ কোথায়? যে ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে গেল, দেখুন গে, সে হয়তো এতদিনে ধুমধাম করে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে। তাহলে এই মেয়েটাই বা কেন অন্যের অপরাধের বোঝা বয়ে বেড়াবে সারাটা জীবন? কেন আর 5টা মেয়ের মতো নতুন করে ঘর বাঁধতে পারবে না? আপনারা পুরুষরা যে নিয়মটা করেছেন সেটা ঠিক নয় বাবা। স্বামী অকালে মারা গেলে স্ত্রী সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে থান পড়ে নিরামিষ খেয়ে সারাটা জীবন কাটাবে, আর স্ত্রী মারা গেলে 1 বছর যেতে না যেতে স্বামী ড্যাং ড্যাং করে বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসে। তখন আবার কিছু বলবে না তো? আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। স্বপন চাকরিটা ভালো করে করুক, আজ হোক কাল হোক ও নিজেই ফ্ল্যাট গাড়ি করতে পারবে। কাল সকালে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসুন মা। আশীর্বাদ করতে হলে তো সোনার গয়না চাই, স্বপন তো এখনো মাইনেই পায়নি।
আপনি এই হাতটা দিয়ে আশীর্বাদ করে আসুন। মিসদা, মেজবুদির ছেলেটাকে কেমন দেখতে? আমি তো ওকে দেখিনি, আজই প্রথম শুনলাম। রোজ ভোর 5টা একটা আয়াসকে নিয়ে যায়, ফিরিয়ে দিয়ে যায় রাত 11টা। বর্দার মুখে শুনলাম মেজদার বিয়ে নাকি ফাইনাল। এটা হলো তোমাদের প্লেনের টিকিট, আর এটা হোটেল রিজার্ভেশন রিসিট, আর এটা হলো দাদু ভাইয়ের অ্যাডমিশন ফর্ম, আর এটা ফাদারের কনফার্মেশন লেটার। এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করব বলো, বিয়ে করেছি, কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারামজাদাটাকে আমাকে ট্যাঁকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না? দাও শনিটাকে রেখে আসি। আমি একটু কথা বলবো অনু। যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ দেবে। ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে। তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই? পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অপদস্থ করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4000 টাকা করে পাঠাতে হবে। একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো নেওয়া যাবে না। আপদটাকে তাহলে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? 1, ও আমাকে মা বলে ডাকবে না। 2, আমার ঘরে ও একদম ঢুকবে না। 3, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো। ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। চলো, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আসি দিদি। বলো তো বাবু, আমায় তুমি কি বলে ডাকবে? মা। না 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 না, বড় মা। ওলে বাবা, শোনা কত ভালো লোক। মেজবৌদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো। হ্যাঁ, বল তো রাহুল, আমি তোর কে হই? মা। না 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 না, বড় মা। যা, আমরা তো গেলাম, ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে। দুর্বোকা, শুনলে না? আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা। বড় মা, আমার বড় মা তোমার ছোট মা, তাই না পিসি? অনেক ভাগ্য করে জন্মেছিলি, তাই এমন মা পেলি। না না মা না, বড় মা। বড় বৌদি? হ্যাঁ যাচ্ছি, চল রাহুল। তুমি ওকে নিয়ে রান্নাঘরে ঢুকবে নাকি? হ্যাঁ, ওকে একদম কাজ ছাড়া করবো না, আঁচল দিয়ে বেঁধে রাখবো। তুমি একটু তোমার দাদাকে টেলিফোন করে দিও তো, যেন অফিস থেকে ফেরার পথে রাহুলের জন্য কয়েকটা খেলনা নিয়ে আসে। হ্যাঁ, পাঠিয়ে দিন। আসবো দাদা? আরে এসো 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 এসো, বসো। বলো, তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে বলো। ভালো, খুব ভালো।
গুড, ভেরি গুড। আপনি আমাদের জন্য যা করলেন। কি আবার এমন করলাম? কি করলেন মানে? আপনি না থাকলে এ বিয়ে হতো? মা তো রাজি হচ্ছিলেন না। অনুর জন্য বড় কষ্ট হয়। কি আর এমন বয়স ওর, এই বয়সেই যদি জীবনের সব আনন্দ হারিয়ে যেত। কিছু যদি মনে না করেন একটা কথা বলবো বড় বৌদি। না না, মনে করবো কেন, বলো না। রাহুলকে তো আপনি নিয়ে নিলেন না? একেবারে আমার করে। বড়দাকে বলে কোর্টে গিয়ে মেজদার মেজ বৌদিকে দিয়ে যদি একটু লিখিয়ে নিতেন। কোর্টে গিয়ে কি লেখাতাম? এই আর কি, রাহুলকে ওরা বরাবরের জন্য আপনাকে দিয়ে দিল, কোনোদিন আর ফেরত চাইবে না। দুর্বোকা, তা আবার হয় নাকি? ওদের ছেলে ওরা দয়া করে আমার কাছে রেখেছে, ফেরত চাইলে দিয়ে দেব। এখন বলছেন দিয়ে দেব, ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন? সন্ধ্যার মুখে শুনলাম তুমি নাকি ওই মুখ পোড়াটাকে সারা জীবনের জন্য নিয়ে নিয়েছো। ওকে মুখ পোড়া বলছেন কেন মা? ও বাবা, কি দরদ! তাও যদি বুঝতাম পেটের ছেলে হতো। মেজে বৌমা কোন বাড়ির মেয়ে সে তো বিয়ের দিনে গিয়ে ওদের বাড়িতে দেখে এসেছো। ও কিন্তু কোনো কাজ করতে পারবে না। ওই মুখ পোড়াকে টাকে গুজে সংসারে সব কাজকর্ম করতে পারবে তো? আমি গরিব ঘরের মেয়ে মা, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, কাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়। ছেলে পেয়ে আবার বাড়ির লোকেদের কথা ভুলে যেও না যেন। মা একটু দাঁড়াবেন। কেন, তোর আবার কি হলো? হঠাৎ প্রণাম করলি যে? বড় বড় ইচ্ছে হলো গড় হয়ে আপনাকে একটা প্রণাম করি। বুঝেছি, দেশে যাবি, ছুটি চাই। তা যা না যা, বড় বৌমা তো বললে সব কাজও একাই করতে পারবে। বহুদিন দেশে যাসনি, যা না যা, মাসখানেকের মতন ঘুরে আয়, যা। আমি বাড়ির চাকর, তবু আমার উপরে আপনার কত দরদ, কি দয়ার শরীর আপনার। দাঁড়ান, আপনাকে আর একটা প্রণাম করি। আবার প্রণাম কেন? দেশে যেতে যখন ইচ্ছে হয়েছে তাহলে এক্ষুনি যা, যা না। নিজের লোকের জন্য দরদ নেই, পরের জন্য দরদ। আহা, এমন দয়ালু মহিলা আমি জীবনে দেখিনি মা। কি ধাতু দিয়ে যে ওপরওয়ালা আপনাকে গড়েছেন। না নে, কাজ কর, বান্নাবার। গত জন্মে অনেক পুণ্যি করেছিলাম, তাই আপনার মতো বৌদি পেয়েছি, আর পাপও বোধহয় কম করিনি, নইলে আমার দজ্জাল শাশুড়ির দর্শন পায়। উনি গুরুজন, এভাবে বলতে নেই। আপনি বুঝতে পারছেন না বড় বৌদি, মেজ বৌদি ফিরে এলে দুজনে সলা পরামর্শ করে আপনাকে আরো খাটাবে। আমার নাম হরি, এতদিন সব করেছি কিন্তু রান্না করিনি, এবার দরকার হলে রান্নাও করব। তুমি রান্না করতে জানো? আপনার মতো হয়তো রাঁধতে পারবো না, তবে চালিয়ে নেব। আপনি আপনার ছেলেকে সময় মতো খাওয়াবেন, ঘুম পাড়াবেন, গোটা সংসারটা আমি একাই সামলে নেব। দেখি তো, শোন আছে, দেখি তো। মহাভারতে পড়েছি দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন শ্রীহরি, আর এই দজ্জাল শাশুড়ির হাত থেকে আপনাকে বাঁচাবে আপনার ভক্ত এই হরি। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা। দেখি, এই দেখি, হা করো। কি গো বড় বৌমা,
আদিক্ষেতা করে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? 5টা বাজে, চা করনি কেন? এই যে গরম গরম চা। বড়বাবু তো এখানে, চা হলো কি করে? যেমন করে চা হয়, প্রথমে গ্যাস জ্বালালাম, তারপর তাতে জল ফুটিয়ে চায়ের পাতা ভিজিয়ে। চা করলো কে? কে করলো তা জেনে কি করবেন? আপনার তো দরকার চা, নিন ধরুন। বড় বৌমা এখানে, অথচ চা হয়ে গেল? বড় বৌমা এখন লন্ডনে থাকলেও টাকবাক টাকবাক করে জল ফুটে চা হয়ে যেত। হ্যাঁ রে হরি, তুই দেশে যাবে বলেছিলি, যাবে না? কতদিন দেশে যাসনি, জানা? আমার কথা না ভেবে চায় চুমুক দিন, নইলে চা যে ঠান্ডা হয়ে যাবে। বাবু চা পেয়েছে? বড় বৌমা আজকে দারুণ চা করেছে। এটা তোমার বড় বৌমা করেনি। তাহলে কি তুমি করেছো? আমি কোথায় যাবো কেন? তাই তো, তোমার মুখ ছাড়া তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজই করে না। তা যারা করলো কে? হরি। হরি? বলো কি? তাহলে তোর মাইনে বাড়াতে হবে। দারুণ চা করেছে। দারুণ না ছাই, এক ফোঁটা বৃষ্টি দেয়নি। তো নিন, চুমুক দিয়ে বলুন আরো চিনি লাগবে কিনা। তুই আবার চিনি দিতে গেলি কেন? বললে তো চাই মিষ্টি হয়নি। চিনি দেবে না তো কি নুন দেবে? নিন মা, চুমুক দিন। কি হলো? এখনো মিষ্টি কম? দাঁড়ান, আরো 2 চামচ চিনি দিয়ে দিই। যা বেরো এখান থেকে, বেরো। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। বৌদিকে টাইট দিতে গিয়ে নিজের চাটা নষ্ট করলে তো। নষ্ট হয়েছে তো কি হয়েছে? বড় বৌমা আবার চা করে আনবে, যতবার বলবো ততবার দেবে। তোমার মেজ ছেলে আগে মাইনের টাকাটা আনুক, তখন যত পারো চা নষ্ট করো। এখন আর চা পাবে না। কেন পাবে না? এই নাও মা। এই চা কে করলো? আমি করেছি। তোরা সবাই রান্না করে ঢুকেছিস? আমাকে বললে আমিও ঢুকবো? বড় বৌমা ছেলে সামলাচ্ছে, আমরা সবাই মিলে তোমাকে সামলাবো। ঠিক আছে, আমি এর জবাব দেব। আসুক স্বপন ফিরে। কাজবাদাম দিলাম, আইসক্রিম দিলাম, চকলেট দিলাম, তোমার বেড়াল ঢাকা আছে। এই কত 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 কত। এগুলো কি? আর বলো না, রাহুলের খেলনার জন্য ছন্দা আমার অফিসে ফোন করেছিল। সেই সময় আমার চেম্বারে ছিল। 1 মিনিট আসছি বলে এত খেলনা এনে হাজির। কেন আমরা আমাদের ভাইপোকে দিতে পারি না? বলুন বৌদি। পারো, কিন্তু এবার আনলে মারবো। আমরা তাহলে আসছি দাদা। এসো এসো এসো। আরে না 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 না, আবার এসো। আসছি। ছন্দা বললো তুমি নাকি রাহুলকে মেজবের কাছ থেকে চেয়ে নিয়েছো। হ্যাঁ, একেবারে নিজের করে, বরাবরের মতো। রাহুল, যেটুকে বলে দাও তো, আমি তোমার কে হই? মা। না না না, বড় মা। জুড়ানো ধর
বাস খেয়ে নাও, লক্ষ্মী ছেলে। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে? কি হলো, শরীর খারাপ নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি চলে এলে? কোম্পানি লকআউট হয়ে গেছে। যা নতুন প্লেটটা ভাঙলো কি করে? হাত ফসকে পড়ে গেল। হাতে কি বাত হয়েছে যে হাত ফসকে পড়ে গেল? বড় বৌমা কোথায়? ছেলেকে খাওয়াচ্ছে। ওই এক হয়েছে, কাজকর্ম ফেলে সবসময় ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে? বড় বৌমা, তুমি ওকে যেমন খাওয়াচ্ছ খাওয়া। কি গো বড় বৌমা, কিরে ছেলে পেয়ে তুই অফিস ছেড়ে দিলি নাকি? বড় বৌমা তুমি কি ভেবেছো বলো তো? একটা চাকরের হাতে তুমি রান্না বান্নার ভার ছেড়ে দিয়েছে ওই বেজামাটাকে নিয়ে দিন রাত্রি পড়ে আছো। ওকে বেজামা বলছেন কেন মা? ও বেজামা ছাড়া আর কি? যাও রান্নাঘরে গিয়ে দেখে এসো, হরি সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমি ওকে দেখছি। আয় আয়। আমি যাবো না। যাবি না? আয় বলছি। না আমি যাবো না। কি করছো? ওকে মারছো? মারছি। এই আসবি না? যাও ঘরে যাও। তুই আমার হাত ধরলি? ছেলেবেলা থেকে তোমার পা ধরে আসছে, চরিত্র তোমার বদলায়নি, তাই হাত ধরতে বাধ্য হলাম। আচ্ছা আমি ওই 70 বউ, আজই শপথ ফিরছে, আমিও দেখবো ওই বেজম্মাটাকে তোর বউ কি করে রাখে। না মা, ওই আপদটাকে যখন একবার ঘাট থেকে নামানো গেছে তখন আর এই ঘরে ঢোকাবো না। ঘরে ঢোকাবি কেন? দেখে শুনে একটা অনাথ আশ্রমে দিয়ে দে না। না মা, বাবা জানতে পারলে খুব রাগ করবেন। আর তাছাড়া ওর জন্য খরচা হচ্ছে বলে বাবার কাছ থেকে মাসে মাসে 2000 টাকা করে নিচ্ছি, সেটাও হাতছাড়া হয়ে যাবে। এদিকে ওকে পেয়ে তো বড় বৌমা রান্নাঘরের দিকে পাই বাড়াচ্ছে না। বড় বৌদিকে রান্নাঘরে পাঠাতে গিয়ে 2000 টাকা লোকসানের কোনো মানেই হয় না। তপনটাও হয়েছে তেমনি, ছেলে পেয়ে অফিসে গিয়ে তার মন টিকছে না, আজ তো অফিসে গিয়েই চলে এসছে। তাহলে ছেলের টানে অফিস থেকে ফিরে আসেনি, ওর কোম্পানি লক আউট হয়ে গেছে। লক আউট মানে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কাগজে তো তাই লিখেছে, কবে খুলবে ঠিক নেই। তাহলে সংসার চলবে কি করে? এতদিন ও চালিয়েছে, এখন স্বপন চালাবে।
ও যে বলেছিল সামনের মাসে ছন্দা বিয়ে দেবে। বিয়ে হবে না? কাকে বিয়ে করবি? একটা ভিখিরির বোনকে? ভিখিরির বোন মানে? এই তো কাগজে দিয়েছে, ওর যে দাদা আমার সাথে বিয়ের কথাবার্তা বলে গেল, তার কোম্পানি লকআউট হয়ে গেছে। লকআউট হয়েছে বলে? তর্ক করো না, যা বলছি সেটা করো। আর শোনো, আজ থেকে ছন্দার সঙ্গে মেলামেশা বন্ধ করো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমার একটা সম্মান আছে। ওর দাদার যখন চাকরি নেই, বিয়েতে কিছুই দেবে না। লোকে কি বলবে বলো তো? তাই বলে তুমি? না বাবা, এটা অন্যায়। অন্যায় হোক আর ন্যায় হোক, এ বাড়িতে থাকতে হলে ওর সঙ্গে মেলামেশা বন্ধ। মিশবে না? ছন্দাকাল কলেজ যেতে অভিজিৎ ওকে স্পষ্ট বলে দিয়েছে, তোমার দাদার চাকরি নেই, বিয়েতে কিছু দিতে পারবে না, তাই তোমার সাথে মিশতে আমার বাবা বারণ করে দিয়েছে। প্রেম করার সময় মনে ছিল না? বাবা বারণ করে দিয়েছে, ন্যাকা চৈতন্য। দাদা এ ব্যাপারে কিছু জানে? চাকরি নেই, মন মেজাজ ভালো নেই, এসব কথা শুনলে মনের কি অবস্থা হবে বলতো? তাই ছন্দাই আমাকে বারণ করেছে দাদাকে কিছু বলতে। ছন্দা কোথায়? বাড়িতে বসে থাকলে তো শুধু কাঁদবে আর বাড়ির লোকেরা সন্দেহ করবে, তাই জোর করে আমিই ওকে কলেজে পাঠিয়েছি। তোমরা যদি অভিজিৎকে একটু বুঝিয়ে বলো। গাড়ি থেকে নামো। নামবো কেন? এই যা বলছি তাই করবি না ঘাট ধরে নামাবো? এই মাথা গরম করিস না, তুই সন্ধ্যাকে তাড়াতাড়ি কলেজ থেকে ডেকে নিয়ে আয়। নেমে এসো। কি হলো? নামো। চাবিটা দাও। চাবি? চাবি দেবো কেন? যা বলছি তাই করো, চাবিটা দাও। দিয়ে দাও, দিয়ে দাও। কি হলো? দাও। গাড়িতে ওঠো। কেন? গেলেই বুঝতে পারবে। ওঠো। এসো। বড় বৌদি, তোমরা এখানে? আরে থাক থাক। আরে ঠিক আছে ঠিক আছে। এই কি করছো? থাক। রানা বলেছিল এখানে বিয়ের ব্যবস্থা করে রাখতে, আমি আর রতন মিলে সব ব্যবস্থা করে রেখেছি। এই প্যাকেটগুলো দাও তো। ধরো, এটা ওর। হ্যাঁ, এটা তোমার, ধরো। আর এটা তোমার। যাও, তোমরা এক একজন করে পাশের ঘর থেকে পাল্টে চলে এসো, যাও। বড় বৌদি, এটা তোমার বিয়ের বেনারসি না? উচিত ছিল নতুন বেনারসি কিনে দেবা, কিন্তু তোমার দাদার চাকরিটা। বড় বৌদি, এই বেনারসিটা পরে তোমাদের বাড়ির বড় বউ হয়ে এসেছিলাম, দেবতার মতো স্বামী পেয়েছি, সুখী হয়েছি। মা কালীর কাছে প্রার্থনা করি তোমরাও সুখী হও। এর মধ্যে দুটো চুড়ি, বালা আর হার আছে, নাও। হাতে করে নিয়ে এসছো, পড়ছি, কিন্তু এগুলো তোমায় ফেরত নিতে হবে। সে তো দেবেই, এত বড় লোক স্বামী তোমার, তোমার কি আর গয়নার অভাব হবে? এই যে জামাই বাবা জীবন, এর ভেতর যে ধুতি পাঞ্জাবিটা আছে ওটা কিন্তু একেবারে নতুন, বৌদি আসার সময় নিজে পছন্দ করে কিনে এনেছে। উফ ঠাকুরপো,
নাও তোমরা তৈরি হয়ে নাও, এক্ষুনি পুরুত এসে বিয়ে শুরু করে দেবে। এ বিয়ে আমি মানি না। মানি না বললে তো চলবে না স্যার, আমরা কালীঘাটে শুদ্ধ মতো ওদের বিয়ে দিয়ে নিয়ে এসেছি। বিয়ে আমি দেয়াচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। মিষ্টি কোথায়? কিসের মিষ্টি? আপনার ছেলের বিয়ের মিষ্টি। কি জোর করে বিয়ে দিয়েছে? জোর করবে কেন স্যার? আপনি তো একদিন থানায় ফোন করে বলেছিলেন ছন্দা আপনার হবু পুত্রবধূ। যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আমি চাই না। এখন চাই না বললে তো চলবে না স্যার। আপনারা নেতারা মিনিটে মিনিটে চরিত্র পাল্টান এটা আমরা জানি, কিন্তু মিনিটে মিনিটে পুত্রবধূ পাল্টাবেন এটা আমরা মানতে পারবো না। এরা এখানে এসছে, আপনি এখানে এসে এদের তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে দিন। না স্যার, ছেলেগুলোকে বড় জোর আমি থানায় ডেকে এনে আপনার হয়ে মিষ্টি খাওয়াতে পারি, কিন্তু লকআপে ঢোকাতে পারবো না, সরি। ছন্দা এখানে রইল স্যার, আমরা কিন্তু রোজ ওর খবর নেব। যদি খবর পাই ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাহলে আপনিও খবর পাবেন আপনার ছেলের ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। এবার আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ, জল না রক্ত। এই চল। রানা, অভি আমার মাথায় যখন সিঁদুর পরিয়ে দিয়েছে তখন আমি এ বাড়ির বউ। আমার সামনে দাঁড়িয়ে তোমরা আমার শ্বশুরমশাইকে শাসিয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার চোখ দিয়ে যদি জল গড়ায় আমি ভেবে নেবো সেটা আমার দুর্ভাগ্য। এর জন্য তোমরা আমার শ্বশুরমশাইকে দায়ী করতে পারো না। তোমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমাদের ক্ষমা করে দেবেন স্যার, আমরা দুঃখিত। এসো বৌমা। আরে তপন, ছন্দার বিয়েতে টাকা খরচা করতে হবে এই ভয়ে পাড়ার মস্তানদের দিয়ে বিয়ে দিলি? আমাদের একবার জানাবারও প্রয়োজন মনে করলি না? এছাড়া কোনো উপায় ছিল না। উপায় ছিল কি না ছিল সেটা আমরা বুঝতাম। একটা মাত্র মেয়ে, ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে দেব। ধুমধাম যদি করতেই হয় এখনই করো না মা, বড় করে একটা পার্টি দিয়ে দাও। তোমার মেজে ছেলে তো এখন ভালোই রোজগার করে। আরে থাক থাক থাক। আরে ঠিক আছে ঠিক আছে, আগে দাদা বৌদিকে প্রণাম করলি, আমাকে করলি না তো? আগে ধুমধাম করে একটা পার্টি দাও, পার্টিতে আমি আর তোমার জামাই তোমায় সাষ্টাঙ্গে প্রণাম করব। মার থেকে তোর দাদা বৌদি তোর কাছে বড় হলো? যারা আমার কথা বেশি ভেবেছে, যারা আমার বিয়ে দিল, তারা তো আমার কাছে বড় হবেই মা। তোমার ভরসায় থাকলে এই জন্মে তো আমার বিয়েই হতো না। তোর বিয়ের জন্য পার্টি দেবো না ছাই দেবো? হ্যাঁ, ওটাই তো তুমি দিতে পারো, ওটা ছাড়া আর তোমার আছেটা কি? শেষ চন্দা, মার সঙ্গে ওভাবে কথা বলতে নেই। মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে যা। লাগে না আমার অমন প্রণাম। বর্দা, আমার শ্বশুরমশাই বলেছেন ছোদ্দাকে একটা চাকরি দিয়ে দেবেন, আর যদি তুমি চাও তাহলে তোমাকেও। না না না, আজ হোক কাল হোক আমার কোম্পানি খুলে যাবেই। আজ 3 মাস ধরে তপনের অফিস বন্ধ, তবু এই 3 মাস ধরে ও কষ্ট করে সংসারটা চালিয়েছে, কাউকে কিছু বুঝতে পর্যন্ত দেয়নি। স্বপন, এবার থেকে সংসারের দায়িত্বটা তুই নে। বাবা, ও আপনার বড় ছেলের মতো মাইনেও পায় না, ঘুষও নেয় না, ও এত বড় সংসার চালাবে কি করে?
তার উপর রাহুল রয়েছে, ওর খরচ তো নেহাত কম নয়। ছোট ঠাকুরপো নতুন চাকরি পেয়েছে, ওর কাছ থেকে কিছু টাকা পেলে আমরা টেনে টুনে সংসারটা চালিয়ে নিতে পারি, কিন্তু রাহুলের জন্য একটা পয়সা খরচা করতে পারবো না। তোমার ছেলের জন্য তুমি খরচা করতে পারবে না? ও যখন আমার ছেলে ছিল, এখন ও আপনার বড় বৌমার ছেলে। আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে, রাহুলের জন্য একটা পয়সাও আমরা খরচা করতে পারবো না, এমনকি ওর অসুখ বিসুখ হলেও নয়। তখন এখন কোত্থেকে টাকা পাবে বলো তো? এদিকে বাড়ি কিনতে গিয়ে তো ব্যাংক থেকে 7 লাখ টাকা ধার করেছে। ওই ধারও কি আমাকে শোধ করতে হবে নাকি? না না, কাউকে ধার শোধ করতে হবে না। দরকার হয় বাড়ি বিক্রি করে ধার শোধ করা যাবে। বাড়ি বিক্রি করলে আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? তোমরা কোথায় থাকবে সেটা তোমরা বুঝবে। দরকার পড়লে পরে গাছতলায় গিয়ে থাকবে, তাই বলে দেনার দায়ে তপনকে আমি জেলে পাঠাতে পারবো না। বাবা বরাবরই একটু বড় ছেলের দিকে টেনে কথা বলেন, এবার আমাদেরও সুযোগ এসেছে, আমরাও এর শোধ তুলবো। কি করবে? কাল ভোরে হরিকে তাড়াবো, আর দিদিকে বলবো রান্নাঘরের সব দায়িত্ব বুঝে নিতে। চা করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব দিদিকে করতে হবে। বড় বউ না হয় বাড়ির ভেতরকার কাজ সামলাবে, কিন্তু দোকান করা, বাজার যাওয়া এসব কি করবে? বাবা বাজারে যাচ্ছে? হ্যাঁ, অনু বাবার হাতে বাজারে থলি ধরে দিয়েছে, এত বারণ করলাম শুনলো না। সে কি বাবা? তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই, তাই বলে কি আমি মরে গেছি? দাও 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 দাও। না তপন না, তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে। আমি বেঁচে থাকতে তোকে কাজ আমি করতে দেব না। তাছাড়া আমি তো বসেই থাকি। বসেই থাকো যাই থাকো, বাজারে তুমি যাবে না। তা সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতি আর রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দাও দাও দাও, তুলে দাও, টাকা দাও দাও। হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে, এর আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা। মেজ বৌদি, আমায় মাইনে দিতে হবে না, খাবার দিতে হবে না, আমি বিনা পয়সায় সব কাজ করে দেব। না, বাজার করতে দিলেই তুই চুরি করবি। আমি চুরি করব? হ্যাঁ হ্যাঁ, শুধু তুই কেন, বাজার যারা করে তারা সবাই চুরি করে। দাদা, ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে, আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। মা, এ তুমি কাকে কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে, তখন আমি হিসেব করেই চালাবো। তুমি আজ টাকার হিসেব করলে অনু, এই বুড়ো মানুষটার চোখের জলের হিসেব তুমি করলে না। রাখো তো, অমন নাটক আমি ঢের ঢের দেখেছি। নাটক দেখেছ, কিন্তু নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখোনি। হলো তৈরি থেকো, আমি এই নাটকের শেষ দৃশ্যটা তোমায় দেখিয়ে ছাড়ো। কথা না বাড়িয়ে বাজারে যান, নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে। শোনো, রাহুলের দুধটা না ফুরিয়ে গেছে, তুমি ওর জন্য একটা দুধের কৌটো এনো। ঠিক আছে। দাদা, আপনার পকেটে দুধের দাম আছে তো? আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না। আমি সেটা জানি, ফর্দতে লেখা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে, তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। শোভা, তুমি আর তোমার মেজ ছেলে তপনের উপর খেপে গিয়ে বলেছিলে এসবের শোধ তুলবে, কিন্তু এভাবে যে শোধটা তুলবে এটা আমি বুঝতে পারিনি। আজ নিচে দাঁড়িয়ে থেকে ছেলের বউকে দিয়ে আমাকে এভাবে অপমান করাচ্ছ। বাহ বাহ বাহ, অনেক জন্ম তপস্যা করে তোমার মতো বউ পেয়েছিলাম। এই হরি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। যা। মাইনেটা বুঝিয়ে দিন, চলে যাচ্ছে। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেবো। আপনাদের মতো ঘরের বউরা ফাঁক পেলেই ঝি চাকরদের ঠকায়। বল, তোর কত টাকা বাকি?
মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে? রাহুলের দুধের তো ব্যবস্থা করতে হবে, তার জন্য তো টাকা চাই। কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাশ করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? হ্যাঁ, আপনাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে আমার মেয়ে ঝিলিককে আপনি এক চান্সে বিয়ে পাশ করাবেন। সে লেখাপড়া শিখিয়ে হোক বা টুকলিফাই শিখিয়ে হোক, কি করবেন আপনার ব্যাপার। দেখো, জীবনে কখনো টুকিনি, তাই টুকলিফাই আমি শেখাতে পারবো না। হ্যাঁ, সামান্য লেখাপড়া শিখেছি, তো লেখাপড়া শিখিয়ে যদি... শুনুন মশাই, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওর পেছনে আমি যা ইনভেস্ট করব সেটা যেন জলে না যায়। ইনভেস্ট করবেন মানে? 10 মাস বাদে ওর পরীক্ষা, 10 মাসে আপনাকে আমি 10,000 টাকা দেবো, মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করব। ও পরীক্ষায় পাশ করলে আমার এক বন্ধুর অফিসে চাকরিতে ঢুকিয়ে আমি ওই টাকাটা তুলে নেব। আমার বন্ধু বলেছে ও পাশ করলেই চাকরি পাকা। ও চাকরি করবে? নইলে আমার পেছনে এত টাকা বাবা ঢালবেন কেন? শুনুন মশাই, ওই কম টাকা ইনভেস্ট করে এর থেকে লাভের ব্যবসা আমি আর খুঁজে পেলাম না। এত সুন্দর মেয়ে আপনার, ওর বিয়ে দেবেন না? আমার বিয়ে দিলে বাবার চলবে কি করে? আমি পাশ করে রোজগার করব বলেই না বাবা আমায় পরীক্ষায় বসাচ্ছেন। সত্যি কথা বলতে কি মশাই, আমার ওই সর্বসাকুল্যে 20,000 টাকা আছে। তা সেই টাকাটা নিত্য নতুন কোণে দেখতে আসা বরপক্ষকে ওই রাজভোগ আর নোলেন গুড়ের সন্দেশ খাওয়াতে খাওয়াতে আমি ফসুর হয়ে যাব। তা বিয়েটা দেবো কি করে মশাই? ভাবছেন তো এই টিউশনিটা নেবেন কিনা? ভাবুন, আমার কিন্তু এই গ্যারান্টি চাই। 100% গ্যারান্টি পাশ আমি করবই। দাদা যেভাবে যত্ন নিয়ে আমাকে পড়াচ্ছেন, ইচ্ছে থাকলেও ফেল আমি করতে পারবো না। এ আমার ছোট ভাই রতন, আর রতন এ হচ্ছে ঝিলিক। আমার কাছে তো নামটা মাত্র একবার শুনেছো, এর মধ্যে মুখস্থ হয়ে গেল? দিনে নামটা কতবার জপো? কিছু বলবে? বলবো মানে, না থাক, আমি পরে বলবো। ওহো, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতন, এর কাছে সংকোচের কিছু নেই। কিছু বলার থাকলে বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভার টাইমে টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললে, এতে আমি খুশি, দরকার পড়লে চেয়ে নেব। আমি তাহলে আসছি। আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। এই যে দিদি, ঘরে বসে আড্ডা মারলে কি চলবে? ঝিলিক এসছে তাই? ও কোন লাট সাহেবের নাতনি এসেছে যে ওর জন্য সব কাজ ফেলে তোমাকে বসে থাকতে হবে? তোমার ঠাকুরপো খেটে খুটে অফিস থেকে ফিরেছে, ওর জন্য একটু চা জল খাবার করে দাও। তুমি যাও, আমি যাচ্ছি। আমাকে যেন আবার ডাকতে আসতে না হয়। তোমার দাওয়াতেই না ও এবারই মেজো বউ এসেছিল। তুমি বসো, আমি আসছি। আমি এবার যাব। আবার কবে আসবে? বলো তো, রোজই আসবো। তোমার দাদা কি জানেন যে তিনি আসার আগে তুমি রোজ একবার করে এসে আমাকে প্রেমে এবিসিডি শিখিয়ে যাচ্ছ? দাদা সব জানেন, এবার মাকেও জানাবো। অসম্ভব, ওই ভিখারির মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না। ভিখারির মেয়ে? গরিব হলেই তোমাদের কাছে ভিখারি? হ্যাঁ তাই, তুই আমার পেটে ছেলে নোস। তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলি, আমি কোনো কথা বলিনি। কিন্তু রতন আমার পেটের ছেলে, ওর বিয়েটা আমার 10,000 টাকা নগদ আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। আরে তুমি তো হুট করে দেবে বলে দিলে। এই ঝিলিকের বাবার কাছে অত টাকা কোথায় যে 20 ভরি গয়না দেবে? ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। দাদা মানে? তুমি। ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, কিন্তু তুমি যখন চেয়েছো ঝিলিক এবারই ছোট বউ হয়ে আসুক, ও আসবে। আমি চাই, কিন্তু তুমি আর তোমার বাবাও ঠিক এইভাবে চেয়েছিলে,
গরিব ঘরের মেয়ে হয়েও যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা চেয়ে বসেছিলেন। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে, যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় অলংকার। আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো করতে চাইছি, তুমি বাধা দেবে না বলো? তুমি কালই গিয়ে ঝিলিকের বাবাকে ওই গয়নাগুলো দিয়ে এসো। গরিবের মেয়ে উদ্ধারের পবিত্র গয়না আবার নতুন করে গরিবের মেয়ের উদ্ধারের কাজে লাগুক। কাল দিয়ে কি হবে? পরশু থেকে তো চৈত্র শুরু, চৈত্র মাসে তো বিয়ে হয় না। কমছে না, এখনো সেই 103। রতনকে বলি ডাক্তার ডাকতে। না না, হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে গায়ে জ্বর এসছে। কাল সকালেই সব ঠিক হয়ে যায়। দেখো তো কার ফোন এলো। হ্যালো, কে? মা? কি হয়েছে? বাবার বুকে ব্যথা? সে কি? এদিকে ওরও তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও। কি হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, বুকটা নাকি ব্যথা করছে, আমাকে দেখতে চাইছে। দেখতে যখন চাইছেন তখন যাও। কিন্তু তোমায় এই অবস্থায় রেখে? আমার জন্য চিন্তা করো না, তুমি রতনকে নিয়ে যাও। রাহুলেরও খাওয়া হয়নি। তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই বুড়োটাকে নিয়ে না পারা গেল না। শান্তি মতো বসে যে একটু ড্রিঙ্ক করবো তার উপায় নেই। শোনো শোনো, এগুলো সরিয়ে দাও, বাবা দেখতে পাবে। আরে ঘরে ঢুকতে দিলে তো দেখতে পাবে, দাঁড়াও না। কি হলো? বড় বৌমার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর বাবার শরীরটা খুবই খারাপ, ও রতনকে নিয়ে চলে গেছে। তুমি যদি সময় মতো রাহুলকে একটু খাইয়ে দাও। না বাবা, আমি ওসব পারবো না। তুমি ওর মা হয়ে বলছো? যখন মা ছিলাম তখন ছিলাম, ওর প্রতি আমার যখন কোনো দাবি নেই, কোনো কর্তব্যও নেই। আপনি মাকে বলুন। অসম্ভব, ওই বেজম্মাকে খাওয়ানো তো দূরের কথা, ওকে আমি ছোবই না। খাওয়াতে হয় তুমি খাওয়াও গিয়ে। তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? দাদা আজ পড়াতে জানিয়ে দেখে বিকেলে ফোন করেছিলাম, দিদি বলল দাদা খুব অসুস্থ, তাই চলে এলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। হ্যালো কাকাবাবু, আমি পাশের বাড়ির ঝিলিক বলছি। বৃষ্টিটা কমলে একটু দয়া করে গিয়ে বাবাকে বলে আসবেন। আজ আমি বাড়ি ফিরতে পারবো না, রাতে দাদার এখানেই থাকবো। দাদার খুব শরীর খারাপ। তুমি আবার কষ্ট করে? কষ্টে কি আছে দাদা, আপনার যা জ্বর উঠেছে, জলপট্টি না দিলে কমবে না। আগে আমি রাহুলকে খাইয়ে দিচ্ছি। আয় রাহুল, যা।
চেষ্টা করুন দাদা। উঠছেন যে? তুমি সারা রাত জেগে আমার সেবা করে যাবে, আর আমি? আপনি আমার কাছে দেবতার মতো। সারা রাত কেন, সারা জীবন আমি আপনার সেবা করে যেতে পারি। এই যে, এই শুনছো? ওঠো না। সেই বোকা কাঁদে না। আপনি যদি না থাকতেন, বাবা মা কোনোদিনই বিয়ের কথা ভাবতেন না। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় আবার জোরে বৃষ্টি আসবে। এই তোমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। নাও, খুলে দেখো ছবিটা। তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরেই ভিজতে ভিজতে এলো। সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে। বড় বৌদিকে দেখিয়েছো এই ছবিটা? তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো অমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। এত বড় সাহস! ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চড় মারবে। বললো তুমি চলে এলে, দিলে না কেন দুটো চড় বসিয়ে? শোনো, দাদা বেরিয়েছে, ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে কৈফিয়ত চাও। না মেজে বৌদি, আমি আজই অফিসে কাজে কলকাতার বাইরে চলে যাব। এখন কাউকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? বলবো। এখন কোপটা মারলে সেলাই করার সময়টা পেয়ে যাবে। এমন সময় কোপটা মারবো যখন আর সেলাই করার সময়টা পাবে না। রতন জানে আজকে বিয়ে, কোথায় দু একদিন আগে ফিরে আসবে, তা না এখনো এলো না। যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে। আরে একটা ফোন করেছে জানাবে, যে সেই বুদ্ধিটা পর্যন্ত এদের মাথায় নেই। ছোটদা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, মেজদার ঘরে আছে। দাও ধুতি পাঞ্জাবিটা দাও, ও গাদাটাকে একটু বুকে আছে। আজকে দিনে আর বকাবকি করো না। কিরে এসে শুয়ে পড়লে? না না তৈরি হয় না, তোরা তৈরি হয় না। কোথায় যাব? কোথায় যাব মানে? 7টা লগ্ন, এখন বলছিস কোথায় যাব? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না? না।
কেন? কেন? আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। দাদা দাদা কি হচ্ছে নাকি? দাদা ছাড়ো ওরা এত বড় সাহস আমায় বলে কিনা, আমায় বলে কিনা রাস্কেল রাস্কেল। তুমি কিছু মনে করো না রতন, আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর 2 ঘন্টা মধ্যে বিয়ে লগ্ন, মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্টা হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় কি হচ্ছে যাচ্ছ? কি? দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। শোনো, ওরকম একটা বাজে মেয়ের জীবন বাঁচাতে গিয়ে ও তো আর নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজ ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে। বুঝলে না বাবা, এরা 3 জনে মিলে বর্দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্নভ্রষ্টা হয়। ঝিলিক লগ্নভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও, দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। অয়েলিংটা ঠিক হয়েছে? দেখো দেখো ঠিক করে করো। গণেশ বাবু চালানটা রেডি করুন। দাদা আপনি? তোমরা সবাই কাজ বন্ধ করো। আজ আমার ভগবান আমার দাদার পদতুলি পড়েছে এই কারখানাতে। আজ তোমাদের সকলের ছুটি। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার বাবু। নমস্কার বাবু। নমস্কার স্যার। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো? হ্যাঁ মনে আছে। ও দিনের কথা কি আমি কোনোদিন বলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এই তো ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলে না তো মেয়েটিকে কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না। মে গড ব্লেস ইউ। ভগবান তোর মঙ্গল করুন। সব পাজিগুলো এক ঘরেই আছে দেখছি। শোনো হে বর্বর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালার হাতে, তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে।
বুঝেছ? আর ইনি হচ্ছেন বর্বরের মা। যেমনি করে মুড়ি চিবোচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে খেয়েছেন। এত বড় সাহস তোমার আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে? সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বড়বৌদের সামনে বরদাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো, এই মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বড়বৌদির মতন একজন মা পেয়েছে। জীবনার এই ন্যাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। চলো। দাঁড়াও শ্রবণ বাবু, আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না। আপনার ওই ছবিটা তুলতে যা খরচা হয়েছে আপনি আমায় বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। I'll give it to you. আর শুনুন, ওই ছবিটা একটু বড়, মানে এই সাইজের করে দেবেন। আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে। চলো। আরে 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 এসো 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 এসো। যাও তো রাহুল, ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এসো, যাও। কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে না 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 না। আচ্ছা আচ্ছা। ও নো নো। শাকটা নিশ্চয়ই রাহুল বাজাচ্ছে। ভুলটা তো তুমিই করেছো। বড় বউয়ের ছেলে ছিল না, তুমি তাকে ছেলে দিয়েছো। ওর স্বামী চাকরি নেই, তবু দেখো ওরা আজকে কেমন সুখী। এসো তো তোমার জন্য। আজকের কাগজটা দেখেছেন দাদা? আপনাদের কোম্পানি তো আজ থেকে খুলে যাচ্ছে। হ্যাঁ দেখেছি। দাদা আমার কপাল খুলে দিলে, আর ওদিকে ভগবান দাদার কোম্পানি খুলে দিলেন। আজকে তাহলে আসি দাদা। আরে 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 এক্ষুনি চলে যাবে, কিছু খেয়ে যাও। সেটা অন্য একদিন হবে দাদা। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, মা তো জানেই না। ঝিলিকে সঙ্গে করে গ্রামে গিয়ে মার সঙ্গে দেখা করে আসি। যাও, কোনো কথা শুনবে না, রাহুলকে নিয়ে আসবে। এই চল, আমি যাবো না। আয় 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 বলছি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? আয় আয়। ও মা, আমি যাবো না। আরে ও কি হলো, চলে আয় আমি বলছি। যাবো না। ও বড় মা, ও বড় মা, আমি যাবো না। ও বড় মা, আমি যাবো না। ও বড় মা, আমি যাবি যাবো না? এই আয়, না, আমি যাবো চল না। বলছি। না, চল, আমি যাবো না। চল চল, আমি যাবো না। বড্ড বেড়েছিস না? ও বড় মা, কিচ্ছু আমি বলছি না যাবো বলে না। বড্ড বার বেড়েছে তোর। চল না, আমি চল যাবো এখান থেকে। না। চল, ও এম করো না। আমি যাবো না। আয় বলছি, আমি যাবো না। যাবি না? যাবি না তুই এখান থেকে? আয় আয় বলছি, মারছো কেন ওকে? বেশ করেছি, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কি? আয় বলছি, আয়। আমি তোমাকে ওকে দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি। এই আয় আয়, চল আয় তুই এখান থেকে। চল চল, তুই না তোমার ছেলে কথা আবার চল। তোর বার আমি ভাঙছি, চল তুই এখান থেকে। তুমি একটু অনুকে বলো না। কি বলবো বলো? ও ওর ছেলেকে নিয়ে যাচ্ছে, আমার তো কিছু বলার নেই। বাবা, আপনি একটু অনুকে বুঝিয়ে বলুন না। তুমি তো জানো বড় বৌমা, মেজ বৌমা আমার কোনো কথাই শোনে না। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আজ আমার কোম্পানি খুলে যাচ্ছে,
তুমি যা চাইবে আমি সবকিছু দিতে পারবো। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। এর আগেও আমি দিতে পারিনি, ভবিষ্যতে কোনোদিন পারবো না। আমার উপর রাগ করে ওরা রাহুলকে মেরে ফেলবে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আজকে আমি। এই যাবি না? মামার কাছে যাবো। না যাবি না। মামার কাছে যাবো। এই মায়ের চেয়ে তোর কাছে বড় মা বেশি হলো, তাই না? তুমি তো পচা মা। পচা মা? হ্যাঁ পচা মা, পচা মা, হ্যাঁ পচা মা। বল বল মা বল। তুমি পচা মা। বল বল মা বল, মা বল। পচা মা। দাঁড়া তোকে আমি কি করি। পচা মা, পচা মা, পচা মা, পচা মা, হ্যাঁ মাম্মা, মাম্মা। না, ওঠো 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 ওঠো। আমি আসছি। কিছু খেয়ে গেলে না? অফিসে কেন? আরো তো রাহুলকে ভোলাচ্ছিস। যাবি না, একদম যাবি না তুই কোথাও, একদম চুপ কর, চুপ কর তুই, যাবি না। আমাকে ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন। দাদু ভাই, দাদু আমি মামার কাছে যাবো। বম্মার কাছে যাব? মার থেকে বড় হয়ে গেল বম্মা, বদমাশ ছেলে কোথাকার। এই উঠে দুধটা খেয়ে নে, ওঠ। কি হলো? আমি দুধ খাবো না। খাবি না? ও তো সকাল থেকে কিছুই মুখে দিল না। আমি কি একবার বড় বৌমাকে ডেকে নিয়ে আসবো, ও এসে খাইয়ে দেবে? কেন বড় বৌমাকে ডাকতে যাবেন কেন? আমার ছেলেকে আমি খাওয়াবো। এই ওঠ, ওঠ বলছি। কি হলো? নে ধর, এই ওঠ না, ওঠ, নে খা খা। আমি খাবো না। তুই খাবি না, তোর ঘাড় খাবে। নে ধর। না। ধরবি না? ধর বলছি, ধর। না খাবো না। দুধটাকে ফেলে দিল। এত বড় সাহস তোর? বড্ড সাহস বেড়েছে না? কিচ্ছু বলছি না বলে বদমাশ ছেলে, শেষ করে দেবো আজকে তো। মারো না, বদমাশ তো, মারো না, মারো না। বৌমা, আমার ছেলেকে আমি শাসন করছি, আপনি আমার হাত ধরলেন কেন? এখন তো শুধু হাত ধরেছি। তুমি যদি আমার বৌমা না হয়ে আমার মেয়ে হতে, তোমার এই হাতখানা আমি ভেঙে দিতাম। আজ তোর জন্য আমাকে এত গালমন্দ শুনতে হলো। বল দুধ ফেললি কেন? বল বল, তুই দুধ ফেললি কেন? বদমাশ ছেলে, হ্যাঁ বদমাশ, দুধ ফেলে দেওয়া না? বল বল, আর কোনোদিন করবি? আর কোনোদিন করবি তুই বদমাশ? আর একদিন দেখি, একদিন দেখি তোকে কাছে ফোন করে রেখে দেবো আমি, বদমাশ ছেলে। শুনছ, বাবা বলে গেল রাহুল নাকি 3 দিন কিছু খায়নি। কি 3 দিন ধরে কিছু খাচ্ছে না? ওই মেজদার মেজবুদ্ধির বুদ্ধিতে চলতে গিয়ে আমি আমার অমন দেবতুল্য দাদাকে অপমান করেছি। আমাকে তো ওরা শেষ করেইছে, এবার শেষ করতে চলেছে রাহুলকে। আপনি একবার চলুন বাবু,
ডাক্তার কি বলছে? এতদিন তো ডাক্তার ডাকেইনি, আজকে বাবার চেঁচামেচিতে বোধ হয় ডাক্তার ডাকবে। ও তখন থেকে বিকারে ঘরে বড়মা বড়মা বলে ডাকছে। ওর বড়মাটি কে? আমার বড় বৌমা। ওনাকে ডাকছেন না কেন? উনি কি খুব দূরে থাকেন? হ্যাঁ, অনেক দূরে। ওনাকে ডাকার অসুবিধা আছে। দিন কিছু খায়নি বলছেন, জ্বরও দেখছে 105-এর উপরে। দেখুন না ওর বড়মাকে কোনোভাবে আনা যায় কিনা। ওর বড়মা এলে ওর জ্বর নিশ্চয়ই কমে যাবে। ওর বড় মাকে যদি ডাকবো তাহলে টাকা খরচ করে আপনাকে ডেকে এনেছি কেন? এমন ওষুধ দিন যাতে সেরে যায়। আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন। কোনো খাবার না খেলে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি যান, আমরা সকালে অন্য ডাক্তার এনে দেখাবো। ও যদি কিছু খাবার না খায় কাল আপনাকে ডাক্তার ডাকতেই হবে, তবে তা ওর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। ডাক্তারবাবু, আপনার টাকাটা রেখে দিন, কাল ওর সৎকারে কাজে লাগবে। মেরে ফেলছে। ডাক্তার কি বলে গেল শুনেছো? তুমি ঘরে যাও, আমি রাহুলকে নিয়ে আসছি। স্বপন, স্বপন, দরজা খোল। কি চাই? রাহুলকে দে। রাহুল তোমার ছেলে না? তবে চাইতে এসছো? কথা পারাস না, ওকে হাসপাতালে নিয়ে যেতে দে। ওকে না, তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একে। না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হওয়া দিয়ে দাও একে। না, দেবে না? না। স্বপন, অনুকে বল রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে কি করবে? ওকে মারবে? হ্যাঁ, মারবো। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। দাদা দেখি কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে। কতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে শোনা আমার। প্রদীপ, রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছে। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছো? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু, যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছো, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট, সেটা তোমার বৌদির দোয়া। বৌদির দোয়া? হ্যাঁ, তোমার বৌদির দোয়া। যেদিন তোমরা প্রথমে বাড়িতে এসেছিলে সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে। সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন
আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই। এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারোনি জেনেও আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম শুধু তোমার বৌদির অনুরোধে। Yes. চল। কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। আয় আয়, যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে টুকরো টুকরো করে ভাঙ। আমার বাবা মা যেখানে উপস্থিত আছেন সেখানে ওদের অনুমতি না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন অনুকে? অনু আমার ভাইয়ের বউ, ও যদি কোনো ভুল বা অন্যায় করে তার বিচার করবে আমার বাবা মা, আপনি নন। যাও না, ওদিকে যাও। আপনি আরেকটা মারাত্মক ভুল করেছেন ভবতোষ বাবু। ভুল? এই যে আপনি বললেন স্বপ্নের ঠাট মাঠ সবকিছুর বৌদির জন্য, এটা কিন্তু ঠিক নয়। ওর বৌদি ওকে চাকরিটা পেতে সাহায্য করছে ঠিকই, কিন্তু আপনার অফিসে গিয়ে ওর বৌদি তোর হয়ে কাজটা করে দিয়ে আসে না, কাজটা কিন্তু ওই করে। সকালে নাকে মুখে কোনো রকমে কিছু গুঁজে ভিড় বাসে গোঁতা গোঁতি করে আপনার অফিসে পৌঁছে সন্ধ্যে পর্যন্ত কাজ করেও মাইনে নিয়েছে। সুতরাং ঠান্ড বাট ওরই অর্জন করা, ওর বৌদির ধোয়া নয়। স্বপ্ন আপনার জামাই হতে পারে, কিন্তু আমার ছোট ভাই, বাড়ির ছোট বড় সবার সামনে ওকে এভাবে ছোট করাটা আপনার উচিত হয়নি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত। শুনছো, রাহুলের জ্বর মনে হচ্ছে একদম কমে গেছে। দাও, যাচ্ছিলে তাকে ফিরিয়ে দাও। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাদিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করব। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? আমি বম্মার কাছে থাকবো। দিদি, দিদি, ওকে একবার আমার কাছে দাও না। জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। দিদি, আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি বিনা শর্তে। ও তোমার দিদি। তুই যে আমার চাঁদের কণা, বুক জুড়ানো ধন, তুই রে আমার দিনের আলো, রাতের স্বপন, তুই যে আমার চাঁদের কণা, বুক জুড়ানো ধন, তুই রে আমার দিনের আলো,
দাও না আজ সেই দিন, ফিরিয়ে দাও না আজ সেই দিন, সেদিনের সুখ সংসার, সুখে দুঃখে হাসি মুখে হয়ে একাকার, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে এক পরিবার। চাই যে সেদিন ফিরে সুখের সেদিন, আমি চাই যে সেদিন ফিরে সুখের সেদিন। তুলসী তলায় ছাঁচে প্রদীপ হাতে, উলু দেয় গৃহবধূ মিলে একসাথে। তুলসী তলায় ছাঁচে প্রদীপ হাতে, উলু দেয় গৃহবধূ মিলে একসাথে। এক ঘরে কুঠুন এক পরিজন, আজ কেন ভেঙে চুরে হয় ছাড় ছাড়। আহা ফিরিয়ে দাও না আজ সেই দিন, সেদিনের সুখ সংসার, সুখে দুঃখে হাসি মুখে হয়ে একাকার, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে এক পরিবার। চাই যে সেদিন ফিরে সুখের সেদিন, আমি চাই যে সেদিন ফিরে সুখের সেদিন। মায়ের পেটের বোন না হয়েও যায় যায়, দেখেছি তো সংসারে এক প্রাণ হয়ে যায়। মায়ের পেটের বোন না হয়েও যায় যায়, দেখেছি তো সংসারে এক প্রাণ হয়ে যায়। এক হাঁড়ি এক পাত, 10 মিলে এক হাত, আর কোন অপরাধে নেই কিছু তার। আহা ফিরিয়ে দাও না আজ সেই দিন, সেদিনের সুখ সংসার, সুখে দুঃখে হাসি মুখে হয়ে একাকার, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে এক পরিবার। চাই যে সেদিন ফিরে সুখের সেদিন, আমি চাই যে সেদিন ফিরে সুখের সেদিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।